আপনার সবাই স্মার্ট। হ্যাঁ, রেকর্ডিং প্রোগ্রেস। কেউ স্ক্রিনে কোনো দাগাদাগি করবেন না দয়া করে, ঠিক আছে? শরীফ সাহেব স্ক্রিনে দাগাদাগি করবেন না। তো আজকে রেজাল্ট হয়েছে, অনেকেই নক দিচ্ছে, ব্যাচ ট্যাচ এই সেই এই নিয়ে খুব আসলে ঝামেলার মধ্যে ছিলাম, ঠিক আছে? তো পরে ওই সিলেবাসটা যখন চেঞ্জ করলো, এই নিয়ে অনেকেই আবার আমাকে নক দিচ্ছেন যে ভাই সিলেবাসটা চেঞ্জ হয়েছে, একটু আমাদের সাথে আলোচনা করেন। তো সিলেবাসটা আমি দেখছি। হুম। আমি সিলেবাসটা নিয়ে একদম ডিটেইলড আলোচনা আজকে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে একটা কি বলে যে আপনার রেডি করে ফেলছি, মানে ওই গত ক্লাসে আমরা যে প্ল্যানটা করে ফেলছিলাম, ওর জন্য আমি আজকে আর এই দিকে যাচ্ছি না সিলেবাস আলোচনায়। তবে আমি সিলেবাসটা দেখেছি। ক্লাস কি রেকর্ডিং দেখাচ্ছে ভাই? জি দাদা, দেখাচ্ছি। আচ্ছা, জি দাদা। আমি একটু বলবো, জাস্ট শর্টকাট করে বলি। আমাদের রিটেন পার্টে যে 9টা জিনিস আছে, তার মধ্যে দেখেন 1 নম্বর 2 নম্বর এটা আমাদের আগেও ছিল, আমিও পড়াবো আপনাদেরকে। 3 নম্বর জেনারেল নলেজ, এটা ভালো হয়েছে, 10 মার্ক কমায় 20 মার্ক কমায় দিছে। ম্যাথমেটিক্সে আমাদের সময় ছিল 35 মার্ক, এখন 30 মার্ক, আরো ভালো হয়েছে। ট্রান্সলেশন আছে, আমি পড়াবো। 6 নম্বর পয়েন্টে গিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আপনি দেখতে পাচ্ছেন 3টা অপশন। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্ট রাইটিং। এখানে আর্গুমেন্ট রাইটিংটা কিন্তু আমাদের টপিকে আছেই। ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য আমি ওই জিআরই বিগ বুকের যে পাজল গুলো আছে, ইউজুয়ালি যেগুলো আসে হচ্ছে আপনার কি বলে, এই যে কি বলে আইবি এর এমবিএ, আইবি এর বিবি এর এক্সামে, ওগুলো রাখবো। এটা আমি নতুন অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে। তাহলে মোটামুটি আপনার কি হবে, এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর 7 নম্বরে যে বাংলাগুলো আছে, আমরা তো বাংলা দেখি না, আপনারা জানেন। 8 নম্বরে যেটা আছে, এইটা কিন্তু আমি আপনাদের একদম ধরে ধরে পড়াবো, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো পাবেন। আর ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো যেগুলো আছে, এগুলো তো হচ্ছে প্রিলি টপিক বেসিক্যালি। সো 8 নম্বরে গিয়ে আপনারা অর্ধেকের বেশি টপিক আমার থেকেই পেয়ে যাবেন। কিছু টপিক ওই প্রিলি কোর্স থেকে নিতে হবে আপনাকে। আর 9 নম্বরে যেটা ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এইটা অ্যাড করার জন্য বাংলাদেশ ব্যাংক অথরিটিকে, টু বি স্পেসিফিক বিএসসি কে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আই নো দ্যাট অনেকে এটা ডিসএগ্রি করবেন, বাট ট্রুলি এই জিনিসটা ইনক্লুড করা দরকার ছিল, বিকজ ইউ হ্যাভ সেট এ প্ল্যান টু বিকাম এ সেন্ট্রাল ব্যাংকার। আপনি কিন্তু নর্মাল কোনো ব্যাংকার না, ইউ আর বিকামিং এ পার্ট অফ রেগুলেটরি বডি, ঠিক আছে? সো ইউ ডোন্ট নো হোয়াট ইজ রেপো, ইউ ডোন্ট নো হোয়াট ইজ পলিসি রেট, you don't know what is discount rate, you don't know what is reverse repo rate, you don't know what is call money rate, you don't know what is bank rate, you don't know what is collateral, you don't know what is treasury bill, what is treasury bond, ঠিক আছে? You don't know what is sovereign bond, you don't know what is sukuk। হ্যাঁ, ইফ ইট ইজ ট্রু দ্যাট ইউ ডোন্ট নো দেম, তাহলে কিন্তু আমি মনে করব যে আপনার সেন্ট্রাল ব্যাংকিং নলেজ অনেকটাই কম আছে। এবং ইন্টারেস্টিংলি আপনি বলতে পারেন যে ভাই, কেন ভাই চান্স পাওয়ার পর কি এটা শিখা যাবে না? অবশ্যই শিখা যাবে। এটা চান্স পাওয়ার আগেও শেখা যাবে, চান্স পাওয়ার পরেও শেখা যাবে, কিন্তু এগুলো হচ্ছে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল নলেজের বা মনিটারি পলিসি বুঝতে গেলে এগুলোর প্রয়োজন হয়। একেবারেই রুডিমেন্টারি লেভেলের জিনিস। সো এই জিনিসগুলোর জন্য আপনাকে একটু কিন্তু কি করতে হবে, স্টাডি করতে হবে। এবং এর মানে এই না যে ভাই প্রচুর বই টই কিনা পড়তে হবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে দেখবেন যুক্তরাষ্ট্র কি করে, তার পলিসি রেট চেঞ্জ করে, ঠিক আছে? তো পলিসি রেট চেঞ্জ করলে দেখবেন ধুমধাম করে পুরো মার্কেট ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। যদি পলিসি রেট বাড়ায়, বলে যে ফেড ইজ মেনটেনিং দ্য হকিশ রেট, তো রেট যখন হকিশ থাকে, তখন কি হয়, ট্রেজারি বিল বন্ডের ইল্ড বেড়ে যায়। আমরা বুঝাবো এগুলা। অন দ্য আদার হ্যান্ড গোল্ডের উপর চাপ আসে, তো গোল্ড প্রাইস ডিক্লাইন করে। তো এই যে বিষয়টা একটা কমন বিষয়, এটা কিন্তু কোনো সায়েন্সের স্টুডেন্ট হতে হবে না, ফার্স্ট অফ অল কমার্সেরও না, তারপর হচ্ছে আর্টসেরও না। আমরা এগুলো ক্লাসে আলোচনা করব, এবং আমরা আপনাকে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিব। যেমন ধরেন অনেকেই আছেন যে এই কি বলে যে কমার্সে পড়েছেন বা বিবিএমবিএ করেছেন, বাট স্টিল ইউ হ্যাভ কনফিউশন বন্ডের রেট নিয়ে, ঠিক আছে? যে বন্ডের সুদের হার বেড়ে গেলে বন্ডের দামের সাথে তার কি সম্পর্ক দাঁড়ায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই প্রবলেমে পড়ে যাই, ঠিক আছে? যে সুদের হার কমে গেলে বন্ডের রেট কমে যায় বা বেড়ে যায়। এই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো, তবে সবগুলোই বেসিক হিসেবে দেখাবো, মানে খুব অ্যাডভান্স লেভেল আমাদের প্রয়োজন হবে না। সো যা যা বেসিক দরকার হবে, সমস্ত বেসিকই আমাদের থাকবে। হ্যাঁ। সো আমাদের পুরো আলোচনাতে আমরা যেটা বুঝতে পারলাম, আগে আমরা যা পড়াতাম এখন আমরা তাই পড়বো, শুধুমাত্র ক্রিটিক্যাল রিজনিং আর অ্যানালিটিক্যাল রিজনিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এই দুইটা পার্ট একটু দেখতে হবে। আর হচ্ছে
ওই প্রিলিমিনারি কিছু গ্রামার যেগুলো আপনার প্রিলিতে পড়েছেন ওগুলা দেখতে হবে। এইটুকু দিয়েই আমাদের মূল খেলাটা খেলবো, ঠিক আছে? তার মানে এক্সাম চেঞ্জ হয়ে গেছে, এক্সাম চেঞ্জ হয়ে গেছে, এই চিন্তাটা করার কোনো অবকাশ নাই। বরঞ্চ আমি আপনাকে বলবো রাইট নাও এই এক্সামটা কি হয়েছে, আরো বেশি ব্যালেন্সড হয়েছে। বিকজ প্রায়র টু দিস, এটার পূর্বে কি হতো আপনি একবার ভাবেন, আপনার 30 মার্কের জিকে ফেস করতে হতো। এই চুপ! 30 মার্কের জিকে ফেস করতে হতো। এখন কি করা হয়েছে, 10 মার্কের জিকে দেওয়া হচ্ছে, 10 মার্কের বাংলা ব্যাকরণ দেওয়া হচ্ছে, 10 মার্কের ফাইন্যান্সিয়াল নলেজ দেওয়া হচ্ছে, এবং 10 মার্কের কি ইংলিশ দেওয়া হচ্ছে 20 মার্কের। তার মানে কি, আপনারা একদম অনেস্টলি আমাকে অপিনিয়ন দেন। আগে যেই কমপ্লেনটা ছিল যে বিসিএস এর পোলাপাইন ভালো এক্সেস পাবে এখানে, বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছে, তাহলে এই দাবিটাই খণ্ডন হয়ে যাচ্ছে না? বরঞ্চ প্রিপারেশনটা এখন কি ওয়েল ব্যালেন্সড মনে হচ্ছে না? জি দাদা। একদম। তাহলে জিকে আপনারা বাদ কেন, দিয়ে অনেক ভালোই হয়েছে। হ্যাঁ তাহলে আপনারা কেন ভাই এই ফেসবুক গরম করতেছেন যে হ্যান হয়ে গেল, ত্যান হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল? এখন তো প্রিপারেশনটা ব্যালেন্সড হয়েছে আমি মনে করি। সো আপনারও খুশি হওয়ার কথা। আমি তো বরঞ্চ এটা দেখে আরো খুশিতে লাফ দিয়ে উঠছি মনে করতে পারেন, যে কি এত সুন্দর একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, বা 200 মার্কের পরীক্ষার মধ্যে আপনার সমস্ত কিছু, আপনি সায়েন্সের, ওকে আপনি একদিক থেকে অ্যাডভান্স বেনিফিট পাবেন, আপনি কমার্সের আপনার একদিক থেকে বেনিফিট দেওয়া হবে, আপনি আর্টসের একদিক থেকে বেনিফিট অফার করা হবে। ইটস এ গুড সাইন। এটাই তো হওয়া উচিত পরীক্ষাটা, ইকুয়াল অ্যান্ড ওপেন ফিল্ড ফর অল। তাহলে কি আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত বলেন? একমত দাদা দাদা। আপনার সাথে একমত। একমত দাদা। একমত। ম্যানেজমেন্টটা একটু হার্ড হবে কিন্তু দাদা। কি হার্ড হবে বুঝিনি, ওটা আবার 200 বলেন। মার্ক দাদা, এটা খুব টাইম মানে কঠিন। ম্যানেজমেন্ট। টাইম ভাই ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কখনোই হার্ড হবে না, বরঞ্চ টাইম ম্যানেজমেন্ট আরো ইজি হবে। কারণ আগে শোনেন, আমরা যখন বাংলাদেশ ব্যাংকের অফিসারের পরীক্ষা দিতে যাই, আমাদেরকে একটা বাংলা ফোকাস রাইটিং, একটা ইংলিশ ফোকাস রাইটিং, দুইটা অনুবাদ, ম্যাথ, অ্যাপ্লিকেশন, প্যাসেজ সবকিছু করার পরে 5টা শর্ট নোট লিখতে হয়েছিল। And in that exam, to be specific, honestly speaking, I got several candidates who got selected finally but could not answer 200 mark at all. বরঞ্চ এখন দেখেন, আপনাকে যখন দেওয়া হবে যে তুমি সাবজেক্ট এগ্রিমেন্টে অ্যান্সার করো, সে কি আপনাকে ডেসক্রিপটিভ দিবে, নাকি জাস্ট বলবে যে এখানে অ্যান্সারটা কোনটা হয়? বলুন তো বুদ্ধি করে। এমসিকিউ ফিল ইন দা এক্স্যাক্টলি, ব্ল্যাঙ্ক টাইপের কিছু হতে পারে। এক্স্যাক্টলি। তার মানে কি, আগে আমি যেই এডির পরীক্ষায় 8.5 পেজ না 9 পেজ লিখছিলাম, আপনাদের দেখাইছিলাম, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি এখন 6.5 থেকে 7 পেজ লিখে পরীক্ষা শেষ করতে পারবেন ভাই। আপনারও খুশি হওয়া উচিত, বাহ! এটাই তো আমি চাইছি ম্যান। ঠিক আছে, দাদা, বলেন। আচ্ছা হ্যাঁ, দাদা। আপনি যেটা বলছিলেন যে এখন সবার জন্য ব্যালেন্সড ফিল্ড হবে, এই কথাটা আসলে ঠিক, আমিও এটার সাথে এগ্রি করতেছি। হ্যাঁ। যেটা জিকের ক্ষেত্রে সম্ভব হতো না। বাট আমার একটা কোয়েশ্চন আছে এখানে, এটা হচ্ছে এই পদ্ধতিতে আসলে মানে এই যে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কোয়েশ্চনের ইনক্লুশনটা ঘটছে এই ক্ষেত্রে যারা কোনো না কোনো ব্যাংকে চাকরি করেন মানে অলরেডি এবং বাংলাদেশ ব্যাংকে দিবেন, তাদের থেকে কি একদম পিওর ফ্রেশার যারা, তাদের কোনোভাবে পিছিয়ে থাকার চান্সেস বলে মনে করেন? ভাই এইভাবে চিন্তা করলে তো পরীক্ষা না বন্ধ করতে হবে, তারপর আপনারা আবেদন করবেন, 200 জনের নাম লটারি করে নিতে হবে। এখন কি করবো তাহলে বলেন, আপনারা চানটা কি বলেন? ভাই আমরা এটা চাই, বলেন। আপনারা বলতেছেন যে এটা হয়ে গেল, তাহলে আমি তো আর্টসের ছেলে মেয়েদেরকে বলতে পারি, ভাই তাহলে তো তোমরা বাংলাতে আগায় গেলা, কম। তারপরে সমাজ বিজ্ঞানের ছেলে মেয়েকে বলতে পারি তোমরা জিকে তে আগায় গেলা। এখন এইটা যদি আপনারা যদি এইভাবে জাস্টিফাই করেন, তাহলে তো আসলে পরীক্ষাটাই বন্ধ করে দিতে হবে, যে ভাই পরীক্ষা নেওয়া বাদ, পিওর জিমেট পরীক্ষা হবে, এবার পরীক্ষা দে বাবা। কথা কি বুঝতে পারছি আমি? হ্যালো? জি দাদা, ঠিক আছে। আমার মনে হয় কি আমাদের এত সব চিন্তাই করার দরকার নেই, যেভাবে সিলেবাস হয়েছে সে এটা অনুযায়ী খুবই আগায় যাওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলি। গতকাল আমাকে নক দিয়ে বলেছেন যে ওনার কথায় নাকি আমি রাগ করছি। আমি একটু জোরে গলায় কথা বলি, তো আমার কণ্ঠে সমস্যা আছে, এই কারণে আমার কথা ভয় পায় না। তো এইরকম হুম। চিন্তা করলে তো আসলে পরীক্ষা নেওয়া পসিবল না। কারণ আপনি কেন্দ্রীয় ব্যাংকে আসবেন, এখন আমার একটু কেন্দ্রীয় ব্যাংকের নলেজ আমি চেক করব। এখন আমি যদি চিন্তা করি হাই হ্যাঁ যারা ব্যাংকিং প্রফেশনে আছে তারা তো অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তাহলে তো হবে না ভাই। এই জন্যই তো ব্যালেন্সড একটা ফিল্ড ক্রিয়েট করা হলো। যিনি প্রশ্নটা করেছেন প্রতীক ভাই, মনে হয় বুঝতে পেরেছেন বিষয়টা। দাদা দাদা, আর এটা একটা ব্যাপার ছোট প্রশ্ন ছিল। আপনি দাদা, হেল্প এই যে করেন। আমার একটা কোশ্চেন ছিল। এখানে তো দাদা, কোনো কোশ্চেন নাই, আমি বলেছি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি জি যে দাদা। বুঝতে পারছি, কিন্তু যে অ্যানালিটিক্যাল যে একটা পার্ট, এটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে, হ্যাঁ, এটা কি আইবিএ লেভেলের কোশ্চেন হবে নাকি হতেই এমনি পারে। নর্মালি হবে? আইবিএ লেভেলের প্রশ্ন তো কোনো ডিফিকাল্ট কিছু না। বাংলাদেশের ছেলে মেয়েদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি, যেই ছেলেটা দাঁড়ায় বলতেছে ভাই
আমি আইবি এর প্রশ্ন পারি না। সে আইবি এর প্রশ্ন পারে না বিকজ অফ ওয়ান রিজন, সে পড়ে জিনিসটা বুঝতে পারতেছে না। ওই একই প্রশ্ন বাংলায় করে দিলে ওই ছেলেটা বা ওই মেয়েটা প্রশ্নটা সলভ করতে পারবে। আপনার তো মেধার কমতি নেই, সমস্যা হলো মিডিয়াম অফ কোশ্চেনটা ইংলিশ, দ্যাটস ওয়াই ইংলিশটা পড়ে ইন্টারপ্রেট করতে পারছেন না। আপনার তো মেধা আছে। সো এটা আইবি এর প্রশ্ন হওয়া যে কঠিন তা না ভাই। আমাদের টিচাররা পর্যন্ত বলে যে আইবি এর প্রশ্ন কঠিন কিছু না, সমস্যা হলো ইংলিশ ভার্সনে দেওয়া থাকে, ছেলে মেয়েরা প্রশ্নটা বুঝতে পারে না, ইংলিশে তাই পারতে হয় একটু বেশি করে, ঠিক আছে? তো যেটাই দেওয়া হোক, এটা একটা ব্যালেন্সড কোশ্চেন মনে করছি ব্যক্তিগতভাবে আমি। বাট যদি আপনারা মনে করেন ব্যালেন্স না, সেই ক্ষেত্রে দ্বিমত হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। এখন চেঞ্জ করার তো কোনো ওয়ে নাই, যেহেতু বিএসসি বলছে পরীক্ষা আমি ভেবে নিব। সো উই উইল গেট প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি। এম আই রাইট অর নট? জি দাদা। তো যেহেতু আর আমি দাদা রাইট, আমরা একটা পড়া শুরু করি। আমরা একটা সব কথা কোশ্চেন বাদ দিয়ে করতাম। পড়াশোনায় ফিরে আসি। এখনো আমাদের এই সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং লাগবে কোথায় কোথায় দেখেন। আপনার গ্রামারে লাগবে, আপনার ইংলিশ ফোকাস সেটিং এ লাগবে, আপনার ট্রান্সলেশনে লাগবে। যদি ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, সেখানে যদি আপনাকে শর্ট নোট দিয়ে দেয়, সেখানেও লিখতে গেলে আপনার কিন্তু লাগবে। আর্গুমেন্ট রাইটিং লিখতে যাবেন, বা ক্রিটিক্যাল থিঙ্কিং এ মনে করেন আপনাকে একটা সিচুয়েশন দেওয়া হলো, যেটা বিসিএস এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর লাস্টের দিকে আসে, ওটা যদি ইংলিশ অ্যান্সার করতে বলা হয়, সেটাও কিন্তু পারতে হবে। শোন, আপনাকে কিন্তু লিখতে হবে। অতএব আমরা আমাদের মূল লেকচারে কামব্যাক করি নাকি? দাদা দাদা অনেকে ছোট বলতেছে একটা প্রশ্ন ছিল দাদা। দাঁড়ান পার্টটা দাঁড়ান, উইক অনেকে হয়ে কি যাচ্ছে। বলতেছে বুঝিনি, বলেন তো আবার। দাদা বলছিলাম যে দাদা ভোকাবুলারি পার্টটা নাকি উইক হয়ে যাচ্ছে, মানে ভোকাবুলারি আগের মতো তো আসবে না, কম আসবে। ভোকাবুলারি আগেই বা কি আসতো, এখনই বা কি আসে? আমি আসলে বুঝি না আপনার এই পরীক্ষাটাকে এরকম জাস্টিফাই করেন কেন। পরীক্ষায় যে কোন ফ্যাকাল্টি নিবে এই নিয়ে জাস্টিফাই করেন, প্রশ্নের প্যাটার্ন নিয়ে আরে ভাই, বেসিক একটা কমন প্রিপারেশন উইল বি ইকুইভ্যালেন্টলি অ্যান্ড ইকুয়ালি অ্যান্ড ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল টু অল। আমি আর্টস ফ্যাকাল্টির পরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল টিকেছি, বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের এডিতে টিকেছি, আইবি এর পরীক্ষায়, আইবিএ পরীক্ষা নেই প্রাইভেট ব্যাংকে, ওই পরীক্ষায় টিকেছি, আহসানুল্লাহ পরীক্ষা নেই, সেটাই আমি টিকেছি। যত প্রকার ফ্যাকাল্টি হইতে পারে পরীক্ষা না, সবগুলো টিকেছি আমি। কি এই ফ্যাকাল্টি এটা, ওই ফ্যাকাল্টি এটা, ভোক্যাব ইম্পর্টেন্ট না গ্রামার ইম্পর্টেন্ট, এত কিছু ভাবেন কেন? যে টিকতেছে সে ওভারঅল একটা হলিস্টিক অল ইনক্লুসিভ প্রিপারেশন নিয়েই টিকতেছে। সো এই ধ্যান ধারণাগুলো মাথা থেকে সরান ভাই। ইটস ইউর হাই টাইম টু লিভ ইট, ওকে? দাদা লাস্ট একটা কোশ্চেন ছিল। আর কোনো কোশ্চেন নাই, সরি, এবার আমরা পড়বো। এবারে আমরা যেটা বলেছিলাম, আপনাদের রেকর্ডিং অন দেখাচ্ছে। হ্যাঁ রেকর্ডিং অন আছে। সো আমি জি। আজকে যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনাদেরকে ইংলিশটা পড়ানোর জন্য, বিকজ আমরা আজকে শুধু নাউন ক্লজ ভিত্তিক ভাবে পড়াশোনা করব। এই জন্য আমি কি করেছি, আমি 15টা বাক্য একদম দেখেন, প্রত্যেকটা বাক্যের রেফারেন্স সহ নিয়েছি, যে কোন বাক্যটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, সো দ্যাট ওয়ান্স ইউ ফিনিশ দ্য লেকচার, আপনি ওইখানে গিয়ে চেক করতে পারেন যে সুমন ভাই চাপাবাজি করে গেল নাকি প্রকৃত অর্থেই ওখান থেকে উনি এটা নিছে। তাহলে আমরা যেহেতু এখান থেকে নিছি, সো আমরা কি করতে পারবো, আমরা জিনিসগুলোকে চেক করতে পারবো। এই আজকের বাক্যে যা দেখানো হবে আর আপনাদের অ্যাডজেক্টিভ ক্লজে যা পড়ানো হয়েছে, এটা দিয়েই আপনি যে কোনো পরীক্ষার চাকরির পরীক্ষার এক্সাম, হ্যাঁ, ক্র্যাক করতে পারবেন যদি আপনি ইউজ করতে পারেন। সো ঠান্ডা মাথায় পড়েন এবং দেখেন। আমরা এবার আসি। সো আই এম নাও অফিসিয়ালি স্টার্টিং দ্য লেকচার নম্বর 5। এই কই গেল, কিরি কিরি কিরি, ও লিঙ্কে ক্লিক হয়ে গেছে মনে হয়, সরি। হ্যাঁ, এই যে চলে আসছে, ঠিক আছে। সো ভদ্রলোকের দল, দয়া করে স্ক্রিনে দাগায়েন না, ঠিক আছে? স্ক্রিনে না দাগাইয়া ক্লাস করেন, আসেন। প্রথমেই আমরা কিছু সহজ জিনিস শিখবো, ঠিক আছে? সহজ জিনিস শিখবো। আমরা প্রথমে কিছু কি শিখবো, সহজ জিনিস শিখবো। এই যে আসিফা ইউসুফ, স্ক্রিনে দাগায়েন না, হ্যাঁ, আমরা একটু পড়ি, আসেন মন দিয়ে, স্ক্রিনে দাগায়েন না, দাগায় টাগায় মাথা গরম করেন না। প্রথমেই আমরা যে বাক্যটা নিব, সেই বাক্যটা হচ্ছে কোনটা, সেই বাক্যটা হবে হচ্ছে 3 নম্বর বাক্যটা, মনে করেন। এই যে আমার 3 নম্বর বাক্য, ঠিক আছে? এই 3 নম্বর বাক্যটা কিসের এক্সাম্পল আমি একটু বলি আপনাদেরকে। এটা আমি আমার কোন একটা ফেসবুক পোস্টেও লিখেছিলাম এরকম একটা সেন্টেন্স নিয়ে। বাক্যটা বলা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, সমভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বা সমগুরুত্বপূর্ণ যেটাই বলেন, ইজ দ্য অ্যাডপশন অফ প্রিসিশন লাইভ স্টক ফার্মিং। প্রিসিশন মানে একদম টু দি পয়েন্টে, তো এটার মিনিংটা আসলে আপনি ওই কনটেক্সটে গেলে ভালো বুঝতে পারবেন। অ্যাডপশন মানে হলো গ্রহণ করা।
তো বলতেছে যথাযথভাবে লাইভ স্টক ফার্মিং বা গবাদি পশুপালন যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি আমরা গ্রহণ করে নেই, এই গ্রহণ করে নেওয়াটাই হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে কোনো কিছুর মতো সমান গুরুত্বপূর্ণ। এইটুকু কি আমরা বুঝতে পারছি, কথাটা মিনিংটা ধরতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখেন এই বাক্যের স্ট্রাকচারটা বেসিক্যালি কি। বাক্যের স্ট্রাকচার বলতেছে যে ভাই আমি কিন্তু এইরকম বাক্য ছিলাম না। আমি ছিলাম কি, আমি ছিলাম দা দ্য অ্যাডপশন অফ প্রিসিশন লাইভ স্টক ফার্মিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই আবার মেইনলি সেন্টেন্সটা ছিল হচ্ছে এইটা। তো যখনই এই ইকুয়ালি ইম্পর্টেন্ট সেন্টেন্সের এই অংশটাকে আগে নেওয়া হইলো, আই রিপিট, যখন আগে নেওয়া হইলো তখন এই ইজ বললো ভাই আমিও তাইলে আগে চলে যাব। তখন বাক্যটা ইনভার্টেড হয়ে কি হইলো, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য অ্যাডপশন অফ প্রিসিশন লাইভ স্টক ফার্মিং। আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারিনি? বুঝতে পারছি। তাহলে আমরা জি এই দাদা, এক বুঝতে পারছি। নম্বর এক নম্বর বাক্যটা খুব ইজিলি বুঝা গেছে, আমাদের কিন্তু বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। তাহলে আরেকবার বোঝালে ভালো তিন হতো। নম্বর বাক্যটা ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, তাহলে দেখেন এটা আমি মূলত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে নিয়েছিলাম। এবার এই যে তাহলে একটা জিনিস শিখলাম, ইনভার্টেড সেন্টেন্সের এক্সাম্পলটা শিখলাম, যে কিভাবে একটা বাক্যকে আমরা ইনভার্টেড করে ফেলতে পারি। ঠিক আছে, তাইলে আপনারা এইবার যে কাজটা করবেন, আমাকে এই 7 নম্বর বাক্যের এক্সাম্পলটা বুঝাইয়া দিবেন যে ভাই বাক্যটা এইভাবে হয়েছে। যে কোনো একজন, সবাই না, বলেন তো দেখি কেউ পারেন কিনা। দাদা হচ্ছে দা টু মেমোরিয়াল মেমোরিয়াল Two শ্রেণী memorial shrines within the premises stand. সবাই বলেন না, একজন যেহেতু বলতেছে আমরা শুনি। বাক্যটা ছিল কি? টু বাক্যটা ছিল মেমোরিয়াল শ্রেণ টু টু মেমোরিয়াল মেমোরিয়াল shrines শ্রাইনস। বাক্যটা ছিল মেইনলি কি, সাবজেক্ট ছিল টু Two মেমোরিয়াল memorial শ্রাইনস, তারপরে ভার্ব ছিল কি within the স্ট্যান্ড premises. উইদিন দ্য within the প্রেমিস। Within the premises. তার মানে কি, premises. প্রেমিসেসের মধ্যে দুইটা মেমোরিয়াল শ্রাইনস দাঁড়িয়ে আছে। তো বাক্যটা ছিল টু মেমোরিয়াল শ্রাইনস স্ট্যান্ড উইদিন দ্য প্রিমাইসেস। যখনই প্রিপোজিশনাল ফ্রেজ দেবর যে অংশটা বা অ্যাডভার্বটা উইদিন দ্য প্রিমাইসেস আগে চলে গেল, তখন কি হলো, বাক্যের মূল ভার্বটাও আগে চলে গেল। আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? দাদা আর একবার জি, বুঝি নাই, কি বললেন? দাদা আর একবার বললে ভালো হতো। আপনি প্রথমে নোট করেন বাক্যের মেইন বাক্যটা কি ছিল, টু মেমোরিয়াল শ্রাইনস স্ট্যান্ড উইদিন দ্য প্রেমাইসেস। দুইটা মেমোরিয়াল শ্রাইন দাঁড়ায় আছে এই প্রাঙ্গণের মধ্যে। যখন আপনি উইদিন দ্য প্রেমাইসেসটাকে আগে নিয়ে গেলেন, তখন ভার্ব বলল ওই আগের বাক্যের মতো আমিও তাহলে আগে চলে যাব। তাই সে আগে চলে গেল, তাই সাবজেক্টটা পরে চলে আসলো। তাহলে এটাও একটা কিসের এক্সাম্পল বলেন তো বুদ্ধি করে? Inverted sentence. ইনভার্টেড Inversion. হ্যাঁ। ইনভার্সন। তাহলে আমি দুইটা বাক্য নিয়েছি 15টা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, যার মধ্যে কোনটা কোনটা, 3 নম্বরটা এবং হচ্ছে এই যে কি বলে 7 নম্বরটা কিসের এক্সাম্পল পেলাম, ইনভার্টেড সেন্টেন্সের এক্সাম্পল আমি পেয়ে গেলাম। Great. প্রত্যেকটা বাক্য খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, যেন কেউ আমাকে আটকাইতে না পারে। ঠিক আছে, আমরা কি আর কোন ইনভার্টেড বাক্য নিছিলাম না? নেই। গুড, তাহলে 3 এবং 7 ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা আসি 2 নম্বর বাক্যের দিকে আমরা যাই, চলেন। 2 নম্বর বাক্যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এখানে তোমার মেইন ক্লজটা কি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, আমরা কি বলবো? আমরা বলবো দ্য স্টানিং ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রোডাক্টিভিটির উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতার একটা অভূতপূর্ব প্রবৃদ্ধি কি হবে, প্রোভাইডস এ রোড Provides. ম্যাপ ফর বাংলাদেশ টু মডার্নাইজ ইটস লাইভ স্টক সেক্টর। এই প্রোডাক্টিভিটির একটা অভূতপূর্ব বৃদ্ধি বা প্রবৃদ্ধি কি করছে, বাংলাদেশকে তার লাইভ স্টক সেক্টরটাকে আধুনিকায়ন করার জন্য একটা রোড ম্যাপ দিছে বা একটা পরিকল্পনা দেয় বা একটা ওয়ে দেখাইতেছে। এখন এই বাক্যটার সাবজেক্ট কে আমাকে বলতে হয়, বুদ্ধি করে বলেন।
This Stunning is in আমার এই This বাক্যের stunning increase. সাবজেক্ট হচ্ছে আপনার সাথে increase. বুঝে গেলাম, সেটা হলো কোনটা? দ্য স্টানিং ইনক্রিজ ইন Increase. প্রোডাক্টিভিটি। এই পুরো ব্যাপারটা, এই যে প্রোডাক্টিভিটির প্রবৃদ্ধি, এই প্রোডাক্টিভিটির প্রবৃদ্ধির জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ ছিল। সেই ক্লজটা কি? যে হুইচ driven by ওয়াজ precision. ড্রিভেন বাই Which was ব্লা ব্লা driven by- ব্লা ব্লা ব্লা। যা হয়েছিল কি দিয়ে? ব্লা 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 দিয়ে করা হয়েছিল, ঠিক আছে? যে হুইচ ওয়াজ ড্রিভেন বাই প্রিসিশন টেকনোলজি অ্যান্ড জেনেটিক অ্যাডভান্সমেন্ট। যা এই যে জিনিসটাকে ত্বরান্বিত করা হয়েছিল কিসের মাধ্যমে? প্রিসিশন টেকনোলজির মাধ্যমে এবং আপনার জেনেটিক অ্যাডভান্সমেন্টের মাধ্যমে। তাহলে হুইচ ওয়াজ ড্রিভেন বাই, যখন আমি যুক্ত করে ফেললাম অ্যাডজেক্টিভ ক্লজ, আমি জানি আমি হুইচ বাদ দিতে পারি এবং ওয়াজ বাদ দিতে পারি। যেহেতু এটা প্যাসিভ, হুইচ ওয়াজ ড্রিভেন বাই, সেক্ষেত্রে ড্রিভেনটা ড্রিভেনই থাকবে। এইটা একটা কিসের এক্সাম্পল বলেন তো বুদ্ধি করে? ফার্স্ট পার্টিসিপিয়াল। কেডাই জানি Immediate নন adjective clause. রেস্ট্রিকটিভ কইতেছে। আগে কইতে হইব এটা পাস্ট পার্টিসিপিয়াল। তারপরে যেহেতু কইবেন যে ভাইয়া যেহেতু কমা দিয়ে আলাদা করছেন, তাইলে নন রেস্ট্রিকটিভ সেন্সটা এখানে কাজে লাগতেছে বলা যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি বাক্যটা আমরা কিভাবে ডেভেলপ করছি এখানে? আচ্ছা, তাহলে আপনি এটাও বুঝে গেছেন। গুড, ব্রিলিয়ান্ট। ইনভার্সন নিয়ে একটু প্রশ্ন ছিল। ইনভার্সন পরে দাঁড়ান। এখন বাক্যের এই যে সাবজেক্ট, যেহেতু সাবজেক্টের পাস্ট পার্টিসিপিয়াল, যারা আগের ক্লাসগুলো করছেন তারা এবার বলেন, আমি কি চাইলে এই ড্রিভেন বাই প্রিসিশন টেকনোলজি অ্যান্ড জেনেটিক অ্যাডভান্সমেন্ট এটা আগে নিয়ে আসতে পারি না? হ্যাঁ স্যার। আগে নিয়ে আসলে কিন্তু কি করতে হবে? কমা দিয়ে আলাদা করতে হবে। সেই ক্ষেত্রে বাক্যটা কি হবে বলেন কেউ? Driven by precision technology and genetic advancement, হ্যাঁ, the stunning increase in productivity provides a এই roadmap তো for ব্রিলিয়েন্ট। Bangladesh ডিভেন to বাই ব্লা 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 modernize ব্লা the ব্লা, lives. কমা দিয়ে দ্য স্টানিং ব্লা 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 ব্লা, এই কি বলে, লাইভ স্টক সেক্টর, ঠিক আছে? এই যে বুঝতে পারলাম বাক্যটা আমরা এবার। তাহলে বলেন তো কেউ, হ্যাঁ স্যার। যখন ড্রিভেন বাইটাকে আগে নিয়ে যাব, কেন আগে নিয়ে যাব? আমরা জানি বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে তার পাস্ট পার্টিসিপিয়াল, প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা হচ্ছে গিয়ে অ্যাপোজিটিভস, এগুলো আগে নেওয়া যায়। আগে নিলে কি করতে, কিভাবে আলাদা করতে হয় বলেন তো কেউ? কমা দিয়ে। ব্রিলিয়েন্ট আপু, ধরে ফেলছেন, দেখছেন? তাহলে আমরা এই 2 নম্বর বাক্যটার একদম এ টু জেড সব বুঝে গেছি না? জি ভাইয়া। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা এইখানে আমার একটু যদি প্রশ্ন ছিল দাদা। হ্যাঁ বলেন, এখানে কি প্রশ্ন আছে বলেন। দাদা মানে ওয়াজ ড্রিভেন লিখলাম, এটা কি আমি ইজ ড্রিভেন লিখতে পারি কিনা? এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখেন, ইজ ড্রিভেন হলেও যেই অবস্থাটা দাঁড়াইবো আর ওয়াজ ড্রিভেন হলেও যে অবস্থাটা দাঁড়াইবো, সো এখানে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না, যেহেতু প্যাসিভ থার্ড ফর্মেই থাকবে, ঠিক আছে? কারণটা কি? এই কারণটা ক্লিয়ার করতে গেলে আমাদের একটু অনুবাদের দিকে যেতে হবে, বাংলা অনুবাদ। বাংলা অনুবাদটা কি হবে? প্রিসিশন টেকনোলজি এবং জেনেটিক অ্যাডভান্সমেন্ট দ্বারা সৃষ্ট অভূতপূর্ব উৎপাদনশীলতা, এরকম বুঝাবে। সো এই জায়গাতে এসে ওয়াজ ড্রিভেন হলো যা বুঝাবে, ইজ ড্রিভেন হলো তাই বুঝাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা, ক্লিয়ার। এই জন্য প্যাসিভের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় কোথায় বলেন তো বুদ্ধি করে? অ্যাক্টিভের ক্ষেত্রে। অ্যাক্টিভের ক্ষেত্রে। তো আমরা অবশ্যই এই অ্যাক্টিভের বিষয়টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব, যেন অ্যাক্টিভটা আমাদের ভুল না হয়। যারা যারা বুঝতেছেন তো সবাই, যারা আজকেই ফার্স্ট তারা জাস্ট দেখেন, তারা আগে 3-4টা ক্লাস করবেন, তারপরে পারবেন। তাহলে আমরা কি 2 নম্বর বাক্যটা বুঝতে পারছি? দাদা, এই জায়গায় আমার একটা কোশ্চেন ছিল। আগে বলেন বুঝতে পারছেন কিনা। দাদা একটা কোশ্চেন ছিল। আগে বলেন বুঝতে পারছেন কিনা। দাদা বুঝতে পারছি, কিন্তু এই জায়গায় একটা কমানে আরে একটা ভাই, সমস্যা কথা ছিল। টানেন কেন? বলছি বুঝতে পারছেন কিনা, সেটা ইয়েস নো বলেন, রাইট? জি জি বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি এবার প্রশ্ন করেন। দাদা, ওই যে প্রোডাক্টিভিটির পরে যে কমাটা, ওটা তো দাদা আসলে নন রেস্ট্রিকটিভ সেন্স তো দিচ্ছে না। ওটা তো আসলে মূলত হচ্ছে দিস পুরাটা একটা যে মানে বড় একটা যে সাবজেক্ট, দিস হ্যাঁ, স্টার্নিং ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, হ্যাঁ। সেটার জন্য কি? এখানে 2টা কারণে কমা দিতে পারে। একটা কমা হচ্ছে গিয়ে যে
প্রোডাক্টিভিটির পরে আপনি মনে করতে পারেন যে এই পাস্ট পার্টিসিপিয়ালটা মনে হয় ইন প্রিপোজিশনের যে অবজেক্ট প্রোডাক্টিভিটি তার, এটা না বোঝানোর জন্য, এইটা বোঝানোর জন্য যে ভাই এটা শুধু প্রোডাক্টিভিটি না, এটা পুরোটার, তাই কমা দিয়ে আলাদা করা হয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? কিন্তু জি জি আপনি এটাই। যদি বলেন যে না ভাই আমি কমা দিব না, তাতেও যে আমি আপনাকে ফেল করাতে পারবো তা কিন্তু না। তবে এখানে কমা দেওয়াটা সুন্দর দেখাচ্ছে। গুড কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, দাদা প্রথম রিজনটা যে বললেন কাইন্ডলি আরেকবার একটু বলবেন, যে ইন প্রিপজিশনের বিষয়টা। বুঝি নাই কি বললেন। ইন প্রিপজিশনের বিষয়টা যে বললেন যে এটা আচ্ছা, ইন প্রোডাক্টিভিটির অংশ। প্রিপোজিশনটা, হ্যাঁ এটা একটা জি জি। সুন্দর প্রশ্ন, একটু দাঁড়ান। সেক্ষেত্রে আমি তাহলে একটা জিনিস নিব। আপনি যদি টপিকের মধ্যে সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারেন, আপনি কিন্তু অনেক জিনিস শিখতে পারবেন। আমি এই জন্য বারবার বলি যে টপিকের বাইরে গিয়ে প্রশ্ন কইরা শুধু শুধু আলোচনাটাকে ফালতু করবেন না। যেমন এই যে একটা প্রশ্ন করছেন যে শুধু ইনটা নিয়ে করলে কি হয়, এটা একটা সুন্দর প্রশ্ন। তো আপনাকে আমি অবশ্যই থ্যাংক ইউ দেবো এই প্রশ্নের জন্য। আপনার ভালো প্রশ্ন, ওয়েলকাম। যেমন আপনাকে আমি একটা জিনিস শিখাই, আসেন দেখেন, খুবই ইন্টারেস্টিং জিনিস শিখবেন। ঠিক আছে, সো প্রশ্ন করবেন খুব স্মার্ট ভাবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো পারি না, আমি যে কোনো জিনিসই প্রশ্ন করতে পারি, সেইটা আমি জানি, কিন্তু তার মানে এই না এমন প্রশ্ন করবেন যা আসলে সবাই ফেড আপ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমাকে এই ডক ফাইল দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। জি দাদা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি মনে করি বললাম দা দা ল্যান্ডস অফ বাংলাদেশ। ঠিক আছে, দ্য ল্যান্ডস অফ বাংলাদেশ না, আমি মনে করেন বললাম দ্য বিউটি অফ বাংলাদেশ, ধরো বাংলা ভুল লিখছি, বাংলাদেশ ইজ নোন টু আস। আপনারা কি বাইরে কি আমার অনেক ব্র্যান্ডিং করতেছেন নাকি আমার আমার সুমন ভাইয়ের পড়ানো নিয়ে? হ্যাঁ, আমি করছি ভাই। জি দাদা, আপনার ব্যাপারে আগে জি আমিও দাদা। শুনছি, শুনে এখানে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করছি দাদা করছি। অনেক ব্র্যান্ডিং করেন। এবার দেখেন আপনি এমনও একটা বাক্য অনেকে লিখলেন, দ্য বিউটি অফ বাংলাদেশ ইজ নোন টু আস। এখন এই যে সুন্দর প্রশ্নের জন্য থ্যাঙ্কস কেন দিলাম, কারণ লজিক্যাল প্রশ্ন। আপনি দেখতেছেন বাক্যের সাবজেক্ট কে এখানে, বলেন তো বুদ্ধি করে। দা বিউটি। দ্য বিউটি অফ এই যে দা বাংলাদেশ। বিউটি কেন হবে বিউটি অফ ভাই, বাংলাদেশ। ভার্বের আগ পর্যন্ত পুরোটাই সাবজেক্ট, বিউটি অফ দ্য বিউটি বাংলাদেশ। অফ বাংলাদেশ। কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক। ঠিক আছে দাদা। এখন দেখেন, আপনি যদি বলেন যে সুমন ভাই আমি বাংলাদেশের পুরো সাবজেক্টটুকুর জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আপনি আনতে পারেন। আবার যদি বলেন যে সুমন ভাই আমি শুধু অফ প্রিপোজিশনের যে অবজেক্ট বাংলাদেশ এইটুকুর জন্য আনবো, এটাও কিন্তু আনতে পারেন, পারেন না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার আমি যদি বলি, একটা বাক্য লিখি, ইট হ্যাজ বিন নোটিসড বাই মেনি পয়েটস, অনেক কবিদের চোখে এটা পড়েছে। আবার আমি যদি বলি ইট ইজ, ভালো করে বুঝেন, ইট ইজ লোকেটেড ইন, কি বলে, সাউদার্ন পার্ট অফ দা এশিয়া। এবার বলেন ইট হ্যাজ বিন নোটিসড বাই মেনি পয়েট, এই ইট দিয়া বেসিক্যালি আপনি কি বুঝাইছেন? বাংলাদেশকে, দ্য বিউটি অফ বাংলাদেশ। দ্য বিউটি অফ তাহলে বাংলাদেশ। আপনি Entire মনে করেন subject. দ্যাট দেন বা হুইচ দেন, আই হ্যাভ নো প্রবলেম, আমি লিখলাম যে দ্যাট হ্যাজ বিন নোটিসড বাই মেনি পয়েটস। এখন দেখেন, আপনি মনে করেন প্রথম থেকে ভাবতে পারেন যে আচ্ছা এটা মনে হয় বাংলাদেশকে মডিফাই করছে, আপনার কাছে কনফিউশন লাগতে পারে, যেহেতু বাংলাদেশের সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন এটা। এই জন্য আমরা আপনাকে বলতেছি যে ভাই প্রথম দেখায় যেন তোমার ভুল না মনে হয়, তাই তুমি এখানে একটা কমা দিয়ে দাও। কমাটা দিলে বোঝানো হবে এটা কিন্তু কোনোভাবে কাকে মডিফাই করতেছে না, এটা কোনোভাবে বাংলাদেশকে মডিফাই করতেছে না, বরঞ্চ ও পুরোটাকে মডিফাই করতেছে। এই জন্য আলাদা করছেন। এখানে কিন্তু রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ সেন্স না, এখানে এটা বোঝানোর জন্য ভাই ও বাংলাদেশকে মডিফাই করতেছে না, ও পুরো সাবজেক্টে মডিফাই করতেছে। তাহলে দ্যাটের আগে একটা কমা দিবেন আর পয়েন্টের পরে একটা কমা দিবেন। ধরতে পারছেন কিনা? ইয়েস অর নো? জি দাদা। এবার আমি যদি বলি ইট ইজ লোকেটেড ইন সাউদার্ন পার্ট অফ দ্য এশিয়া, তাহলে এইটা ইট দিয়ে কাকে বোঝাচ্ছেন? দ্য বিউটি অফ বাংলাদেশ, শুধু বাংলাদেশ? ব্রিলিয়ান্ট, ধইরা ফেলাইছেন, দেখছেন, দ্যাট ইজ লোকেটেড ইন সাউদার্ন পার্ট অফ দ্য এশিয়া। তাহলে এটা কি আর কমা দেওয়ার দরকার আছে? কারণ তো বাংলাদেশ কি বুঝাইছেন নাকি? জি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটা সুন্দর জিনিস শিখলাম যে যখন কনফিউশন অ্যারাইজ হতে পারে যে আসলে কাকে মডিফাই করছে,
তাই আগেরটার ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করা হয়, কারণ এটা ওকে মডিফাই করছে না, এটা পুরোটাকেই মডিফাই করতেছে। আমরা কি বুঝতে পারছি? জি দাদা। জি দাদা। তাহলে আমরা একটা আনকমন জিনিস শিখে ফেললাম নাকি? জি দাদা। আপনি যদি বাংলাদেশকে মিনিং করেও কমা দিতে চান, সেক্ষেত্রে এটা বাহুল্য দোষে আক্রান্ত হবে, কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? দাদা এখন আপনি যদি বলেন যে না ভাই, দ্য বিউটি অফ বাংলাদেশ দ্যাট হ্যাজ বিন নোটিস বাই মেনি পয়েটস, অনেক পয়েটই তার গুণগান গেয়ে গেছে, এটা পড়া বুঝতে পারি, এটা বিউটি অফ বাংলাদেশকে বোঝাচ্ছে। যদি আপনি এটা মনে করে থাকেন যে কোনো কনফিউশন নাই, তাহলে আপনি কমা দিয়েন না, আমার কোনো না নাই, আপনি কমা দিয়েন না, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু যেহেতু আপনার মনে প্রশ্ন আসছে যে ঠিক হইলো না ভুল হইলো, তাহলে কমা দিয়ে দেওয়াটাই বেটার। এই জিনিসটা আমরা দাদা কি এখানে মেনি হবে মাই মাই ওয়েস মাই বুঝি নাই? পয়েন্টস, এখানে মেনি হবে মেনি, মাই ধরে লেখা বলেন তো আছে আপু, মাই বুঝিনি কথাটা আমি। পয়েন্টস, এখানে মাই পয়েন্টস আছে দাদা, এখানে ও মেনি আচ্ছা, হবে। মাই পয়েন্টস লিখে ফেলছি না, সরি। এটা বুঝে নেন। ওকে ওকে, দাঁড়ান দিতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে বুঝতে পারছি, শিখতে পারলাম ব্যাপারটা আমরা। দাদা এবারে ক্লিয়ার হলাম স্যার। দাদা ওই যে এখন যদি আমরা বাংলাদেশ সম্পর্কে যে অংশটুকু, এইটা কি আমরা প্রথম লাইনে অ্যাড করতে পারবো? দ্যাট হ্যাজ বিন নোটিসড বাই ম্যানি পোয়েটস, এই লাইনের মধ্যে কোথাও অ্যাড করতে পারবো? এখন আপনি যদি মনে করেন যে দ্যাট হ্যাজ বিন নোটিস বাই মেনি পয়েন্টস, এখানে বাংলাদেশ কোথাও আছে, তাহলে পারবেন। এখন দ্যাট হ্যাজ বিন নোটিস বাই মেনি পয়েন্ট, এখানে কোথাও কি বাংলাদেশ ওয়ার্ডটা আছে? না। নাই, জি না, তাহলে এখানে পারবেন না, নেই। সিম্পল হিসাব, পারবেন না। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আমরা আবার আমাদের সেই বাক্যের দিকে চলে যাব। তাহলে এই যে আমরা, ভাই প্রশ্ন থামান ভাই, পাঁচটা আগাই, আপনারা আসলে নানান ভাবে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, বাট যেইটুকু শিখার ওইটুকু শিখেন, ঠিক আছে? পরে মেন টপিক বাদ দিয়ে উল্টাপাল্টা টপিক চলে যাওয়া হবে। আসলে প্রশ্ন করতে পারবেন, করবেন, ঠিক আছে, কিন্তু অযথাই প্রশ্ন বাড়ায় 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 বাড়ায়, মানে কারণ আপনার জ্ঞানের যে তৃষ্ণা যদি আসলে আপনি ইউজ করতে না গিয়ে থেকে, আপনার কোচিং এ তো আসতে হইতো না। যেইটুকু শিখাচ্ছি এইটুকু আনকমন জিনিস, এইটুকুই শিখে রাখেন, তাইলেই হবে, ঠিক আছে? এর বেশি লাগবে না। প্রশ্নগুলো লিখিত মানে কমেন্টের মাধ্যমে চুপ। দিলে হয় না? তাহলে আমরা 3, 7 এবং 2 এই তিনটা জিনিস ক্লিয়ার করলাম। তাহলে 3, 7, 2। এইবার আমরা 5 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। চলেন, লেটস গো টু কোশ্চেন নাম্বার 5। বলছে টিচার্স ডিভোটেড টু একাডেমিক্স ওয়ার গ্র্যাজুয়ালি সাইডলাইন্ড। সাইডলাইন মানে কি আমি একটু বলি। সাইডলাইন মানে হলো ওই ধরেন যে যাদের একটু সরায় দেওয়া হয়েছে, যে তোমরা মেইন স্ট্রিমে আসতে পারবে না, হ্যাঁ, কুড অনলি সার্ভাইভ বাই রিমেইনিং টোটালি সাইলেন্ট। তারা সার্ভাইভ করতে পারছিল কিসের মাধ্যমে? একেবারে নিশ্চুপ থাকার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই বাক্যটা একটা কি বাক্য বলেন তো বুদ্ধি করে? কম্পাউন্ড। ব্রিলিয়েন্ট, কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কি? কারণটা হচ্ছে যে এখানে, দাঁড়ান, এই একটা কাম করছি আমি, দাঁড়ান, এখানে যে ভুলটা করছি, মানে আমরা যেই আকামটা করলাম, সেই আকামটা কি আমি একটু দেখাই, দাঁড়ান। আহ, সেই আকামটা হচ্ছে কই গেল, এই যে আকাম। কারণ হচ্ছে বাক্যটা কম্পাউন্ড হওয়ার কারণ কি? বাক্যটার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, যে টিচার্স ওয়ার গ্র্যাজুয়ালি সাইডলাইনড অ্যান্ড টিচার্স কুড অনলি সার্ভাইভ, বা দে কুড অনলি সার্ভাইভ বাই রিমেইনিং সাইলেন্ট। টিচারদেরকে একদম সরাই দেওয়া হয়েছিল এবং তারা শুধুমাত্র সার্ভাইভ করতে পারতো চুপ থাকলেই। তাহলে এখানে যে দে কুড অনলি সার্ভাইভ বললাম, এই দে দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? এই টিচারকে তো বোঝাচ্ছি নাকি? তাহলে টিচার আমার না লিখলেও হয়। তাহলে এখন দেখেন হেরা কামটা করছে কি, হেরা কিন্তু কোনো এন্ডারে কিন্তু কমা দেয় নাই। কেন কমা দেয় নাই? কারণ লেখক বুঝেই নিচ্ছে যে আপনি এটা ধরতে পারতেছেন। এখন আপনি যদি মনে করেন না ভাই, আমি এন্ডারে একটা কমা দিতে চাই আরো ক্লিয়ার করার জন্য, তাহলে আপনি দেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এখন আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে বাক্যটা বেসিক্যালি একটা কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে দেখেন ডিভোটেড টু একাডেমিক্স, এইটা কই থেকে আমদানি হইলো বলেন তাহলে এবার?
adjective clause. অ্যাডজেক্টিভ একটা ক্লোজের এটা কি? অ্যাজেক্টিভ ক্লজ ছিল। এই অ্যাজেক্টিভ ক্লজটা কি? অ্যাডজেক্টিভ Who ক্লজ টিচার্স were Who devoted to were academics. Who devoted to were academics. devoted to devoted to academics. academics. Brilliant. Who were devoted to academics. তাহলে who কাটলাম, were কাটলাম, হয়ে গেল কি প্যাসিভ, যেহেতু were devoted। তাহলে প্যাসিভ হলে এটা কিসের এক্সাম্পল একটা বলতে হবে? Past participle phrase. Participle. পাস্ট Past পার্টিসিপিয়াল ফ্রেজ। এই তো ব্রিলিয়ান্ট, দেখছেন ঠান্ডা মাথা চিন্তা করলে অনেক কিছু শেখার আছে এখানে, অনেক কিছু। তাহলে আমরা 5 নম্বর সেন্টেন্সটা বুঝলাম। এই যে আপনি সেন্টেন্সের স্ট্রাকচার ভালো করে ধরে ফেলতে পারতেছেন না, এইটা আপনাকে অনুবাদে হেল্প করবে, ফোকাস রাইটিং এ হেল্প করবে, যে কোনো জায়গাতে হেল্প করবে। কারণ আপনি যখন আগে অনুবাদ করতেন, ওই যে আপনি সেই প্রাচীনকাল থেকে নিয়ম শিখছেন, সেন্টেন্সের শেষের দিক থেকে অনুবাদ করা শুরু করতে হয়। এরপর যখন ইয়ের মারপ্যাচ দেওয়া হইতো, ক্লজ এবং ফ্রেজের মারপ্যাচ দেওয়া হইতো, তখনই আপনি আটকে যাইতেন যে কিরে শেষ থেকে তো অনুবাদ করা শুরু করলাম, তাহলে পারতেছি না কেন। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক দাদা। ঠিক বলেছেন দাদা। মনে রাখবেন, বড় বাক্যের অনুবাদ, এই সাজ্জাদ হোসেন দাগায়ান স্পিনে, বড় বাক্যের অনুবাদ ডিপেন্ড করে 3টা জিনিসের উপরে: অ্যাডজেক্টিভ ক্লজের ট্রান্সলেশন করার ক্যাপাসিটি, অ্যাডভার্ব ক্লজকে ট্রান্সলেশন করার ক্যাপাসিটি, এবং নাউন ক্লজকে ট্রান্সলেশন করার ক্যাপাসিটি। এই 3টা জিনিসের পর আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে কম্বাইন করে জিনিসটাকে ভাবানুবাদের দিকে নিয়ে যাওয়া। অনুবাদের আর কিচ্ছু লাগে না যদি আপনি ওয়ার্ড মিনিং পারেন। এবং আপনারা যারা আমার ফিয়ারলেস রাইটিং বইটা দেখবেন, দেখবেন আমি অনুবাদ সেকশনে গিয়ে মূলত এই 3টা জিনিসকেই অনুবাদ করা দেখিয়েছি, তারপর শুধু এক সিরিয়াল অনুবাদ করে গিয়েছি, দেখেন। সো দয়া করে মন দিয়ে পড়েন। আর বই কারো কিনতে হবে না, বই আমি আপনাদের পিডিএফ দিয়ে দিয়েছি, আপনারা ভদ্রলোকের মতো খালি পড়বেন, খালি পড়াশোনা করবেন, ঠিক আছে? দাদা পিডিএফ পড়তে তো ভালো লাগে না, এখন কই থেকে কিনা যায় আসলে? বই নীলক্ষেত গিয়ে কিনেন ভাই, বই আমি বইয়ের ব্র্যান্ডিং এনে করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এগুলো শেষ করলাম, হ্যাঁ? তাহলে আমরা 2 নম্বর পড়লাম, 3 নম্বর পড়লাম, 5 নম্বর পড়লাম, 7 নম্বর পড়লাম। তাহলে আমরা যেহেতু বেশ কয়েকটা বাক্য পড়ে ফেললাম, আমরা তাহলে এবার কি করব? আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে 6 নম্বর বাক্যের দিকে যাব। তবে 6 নম্বর বাক্যের দিকে যাওয়ার ক্ষেত্রে আম, আমি যে কাজটা বলবো একটু মাথায় রাখবেন, সেই বাক্যটা হচ্ছে যে 6 নম্বর বাক্যে একটা জিনিস বাদ দিয়ে দিতে হবে। কি পড়িয়েছেন কি আপু? স্যার? 5 নাম্বারটা কি পড়িয়েছেন? 5 নাম্বারটা পড়িয়েছি, আমি সিরিয়ালি পড়াচ্ছি না, আমি আমার মতো করে পড়াচ্ছি, নোট নিচ্ছি, আমিও খাতা নিয়ে বসছি, আই মিন কোনটা কোনটা পড়াচ্ছি দাগায় নিচ্ছি। তো এই 6 নম্বর বাক্যের একটা জিনিস ও না, এটা সরি, সেটা বাদ দিতে হবে না, এটা যা আছে তাই থাকবে, সমস্যা নেই। তাহলে আমরা 6 নম্বর বাক্যটাকে একটু পড়ি। বলতে হবে 6 নম্বর বাক্যটা একটা কি সেন্টেন্স বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি? কারণ সেন্টেন্সটা কি হলো? রিলেটিভ প্রোনাউন দ্বারা কি হলো, ব্যথা হলো? যুক্ত দুইটা। একটু দাঁড়ান তো, আমি আসতেছি। ভাইয়া সবার জন্য একটা কথা বলি, আপনারা আসলে যারা মানে স্যার যখন জিজ্ঞাসা করতেছে যে অ্যান্সারটা দেন, সবাই যখন বলতেছেন না, আসলে সমস্যাটা হচ্ছে কি এতে মানে সাউন্ড পলিউশনটা অনেক বেশি হচ্ছে, এতে করে হ্যাঁ শুনেন, কনসেন্ট্রেশন। তাহলে যে আমরা কোনো কি এক বললাম মানে যে বাংলা- 6 নম্বর বাক্যটা পড়বো। 6 নম্বর বাক্যে কি বললাম? যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স? ওই আমার পোলায় পয়রা ব্যথা পাইছে। হুজ নমিনেশন ওয়ার ক্যান্সেলড। যখন আমি দেখলাম বাক্যের মধ্যে একটা, আমাকে ক্লিয়ারলি শুনতে পারছেন? হ্যালো, জি জি দাদা। দাদা। ওকে, দাদা নেমে আসছে। কেটে কেটে যাচ্ছে। এখন শুনতে পারছেন? জি দাদা, ঠিক আছে, শুনতে পাচ্ছি। জি এখন ঠিক আছে। দাদা আচ্ছা, যখনই আমি দেখলাম যে বাক্যের মধ্যে আমার কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, আর যেহেতু এটা বাক্য, সেহেতু এটা চক্ষু বন্ধ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ ও সিম্পল হোক, কম্পাউন্ড হোক, যাই হোক, যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ ফাইন্ড আউট করছে, তাইলে সে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু আমরা পড়াইছি। এখন খেয়াল করে দেখেন, কমপ্লেক্স সেন্টেন্স হইলেও এখানে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। একটা হচ্ছে দে রিপোর্টেডলি ডিড সো ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি,
এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারা নিজেদের ক্যাপাসিটি ব্যবহার করে তারা এটা করছে। আর একটা কি, আর একটা হচ্ছে এই যে আমি উপর দিয়ে মার্ক করি, দ্য লয়ার্স ডিড নট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাজ ক্যান্ডিডেট অফ দ্য আওয়ামী লীগ। এইটা হলো আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, দ্য লয়ার্স ডিড নট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাজ ক্যান্ডিডেট অফ দ্য আওয়ামী লীগ, 1 নম্বর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নম্বরটা কি, দে রিপোর্টেডলি ডিড সো ইন দেয়ার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। তাহলে আমরা কি জানি, আমরা শিখেছিলাম সেকেন্ড ক্লাসে গিয়ে, মনে হয় না ফার্স্ট ক্লাসে গিয়ে, যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে গিয়ে নেটিভ ইউজাররা মাঝে মাঝে কি করে, কনজাংশন ইউজ করে না, সেক্ষেত্রে তারা কি পাংচুয়েশন ইউজ করে। তাহলে এখানে সেই সেমিকোলনের প্রয়োগটা আমরা পেলাম কিনা, জি দাদা। পেলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম সেন্টেন্সটা কিভাবে হয়েছে। এখন এই যে আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দ্য লয়ার, আই রিপিট, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দ্য লয়ার, এই লয়ারের জন্য একটা কি আনা হয়েছিল, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা হয়েছিল। সেই ক্লজটা মেইনলি কি ছিল, মেইনলি ছিল হচ্ছে দেয়ার। মাঝে মাঝে আপনার একটু নেটওয়ার্ক ইস্যু করতেছে, নেটের সমস্যা করছে দাদা সাউন্ড আসেনি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি শুনতে দাদা পাচ্ছেন? কেটে কেটে যাচ্ছে, খুবই প্রবলেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, ক্লিয়ার হবে সমস্যা। 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান জাস্ট। এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে এখন। হ্যাঁ দাদা। আমরা কি বললাম, যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য লয়ার্স। এই লয়ার্স এর অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল, দেয়ার নমিনেশন ওয়ার ক্যান্সেলড, দেয়ার নমিনেশন ওয়ার ক্যান্সেলড। এই বাক্যে লয়ারটা কোথায় আছে বলেন তো বুদ্ধি করে? হুজ। না, আমি বলছি দেয়ার নমিনেশন ওয়ার ক্যান্সেলড, এখানে লয়ার কোথায় আছে বলতে বলছে, হুজে বলি। দেয়ার, তাহলে দেয়ার, এই দেয়ারটা এখানে কি, এখানে এই দেয়ারটা কি, এটা হলো আপনার নমিনেশন নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ। পড়াইছি না আমরা? তাহলে দেয়ার কেটে আপনি কি আনবেন, হুজ আনবেন। তো যেই মাত্র এই দেয়ারটা কেটে হুজ আনবেন, তখন এই হুজ কি বলবে আপনাকে, আমি নমিনেশন ছাড়া যাব না। আমি নমিনেশন ছাড়া যাব না। ব্রিলিয়েন্ট অ্যান্সার। তাই সে নমিনেশনকেও নিয়ে আসছে, এরপর বাকি পার্টটা বসে গেছে। তাহলে হুজ নমিনেশন ওয়ার ক্যান্সেলড। আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? আবার একটু বললে ভালো হয়। আপনি কি আজকে ফার্স্ট না আগের ক্লাসগুলো করছেন? দাদা মানে নেট চলে যাচ্ছে মাঝখানে এরকম। আচ্ছা, তাহলে আবার বলি, নেট চলে গেলে। আমি বললাম যে এই যে আপনার বাক্যের সাবজেক্ট প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের, সেটা কি, সেটা হচ্ছে যে দা লয়ার্স। এই লয়ার্স এর জন্য আমার কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। সেই ক্লজটা কি, সেই ক্লজটা ছিল হচ্ছে, আমি একটু লিখি, যে দেয়ার, সরি, দেয়ার নমিনেশনস ওয়ার ক্যান্সেলড। ঠিক আছে? তো এখানে এই দেয়ার নমিনেশনের দেয়ার দিয়েই আপনি লয়ারকে বুঝাচ্ছেন। তাহলে দেয়ার কেটে কি আনবেন, হুজ আনবেন, যেহেতু পজিটিভ ফর্মে আছে। আর পজিটিভ ফর্মে যখন হুজ আনবেন, যেই ওয়ার্ডটা কেটে, সে বলবে এই যে দেয়ার, ও বলবে ভাই আমি তো আসলে নমিনেশনের সাথে কানেক্টেড, কারণ এখানে নাউনটা হচ্ছে গিয়ে কি নমিনেশন, ওর অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার। তা দেয়ার কেটে আপনি যখন হুজ আনবেন, তখন নমিনেশনটাও নিয়ে আসতে হবে, এরপর বাকি পার্টটা অ্যাজ ইট ইজ বসায় দিবেন। এটা আমরা 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে সুন্দর করে আলোচনা করছিলাম। ধরতে পারছি আমরা? দাদা Okay. তাহলে আমাদের 6 নম্বর ক্লাসে জি দাদা, আমার একটা প্রশ্ন ছিল দাদা। সেন্টেন্সটাও ক্লিয়ার হয়ে গেল। পরে পড়েন। ওকে, এবারে দেখেন, আমরা যদি মনে করেন 8 নম্বর বাক্যের দিকে যাই, এটা খুব সহজ একটা বাক্য। এখানের মেইন বাক্যটা কি আমি আগে দেখাই আপনাকে। দেখেন, এটাও একটা ইনভার্টেড সেন্টেন্স প্লাস অ্যাডজেক্টিভ ক্লজের মারপ্যাচ যুক্ত একটা বাক্য।
এখানে মেইনলি সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কি, ব্রজ নিকেতন ইজ অ্যাডজেসেন্ট টু কোকিল, কি লেখছে, পায়রি, কত কিছু লিখে রাখছে, কোকিল পায়রি কি জামিনদার বাড়ি, whatever। তো এই হলো কি জমি আপনার মেইন জমিদার ক্লজ। বাড়ি। ব্রজনিকেতনটা হচ্ছে কিসের পাশে? অ্যাডজেসেন্ট টু। মনে রাখবেন অ্যাডজেসেন্ট টু মানে কি, সীমানাবর্তী, মানে একটার সাথে একটা কানেক্টেড, একই সীমানায় অবস্থিত, বা পাশাপাশি বলতে পারেন। এটা আর একটা ওয়ার্ড আছে জাক্সটেপোজড। জাক্সটেপোজ মানেও হলো বেসিক্যালি কোনো কিছুকে পাশাপাশি স্থাপন করা, জাক্সটেপোজিশন আমরা বলি অনেক সময় দেখবেন। নেই তো। তো বাক্যটা কি বলা হচ্ছে, যে ব্রজনিকেতন ইজ ইজ অ্যাডজেসেন্ট টু কোকিল পায়রাই জমিদান বাড়ি, হোয়াটএভার। তো এই যে দেখেন অ্যাডজেসেন্ট টু কোকিল পায়রা জমিদান বাড়ি, এটা যখন আগে নিয়ে যাবেন তখন এই ইজটাও আগে চলে যাবে, তখন বাক্যটা কি হয়ে যাবে, অ্যাডজেসেন্ট টু কোকিল পায়রা জমিদার বাড়ি ইজ ভাই ব্রজনিকেতন। কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? দাদা মাঝে নেটে একটু মাঝে সমস্যা বুঝতে সম্ভবত দাদা ল্যাগ দিচ্ছে। আচ্ছা, দাদা কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে, শোনা হয়তো যাচ্ছে না। নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, আজকে তো নেটওয়ার্ক ঝামেলা করতেছে, এটা হইতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু মনে রাখবেন সবাই যদি না শুনতে পারেন তার মানে আমার নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? ওকে, একটু দাঁড়ান, আমি দেখি নেটের কানেকশন কোনো ইস্যু আছে কিনা। মাঝে মাঝে কেটে গেল, বোঝা যাচ্ছে, একেবারে বোঝা যাচ্ছে না। ভাই বোঝা যাচ্ছে। স্প্লিট সেকেন্ডের জন্য কেটে যাচ্ছে, প্রবলেম নেই। ফোন ইউজ করতেছে না, আর সকাল কথা কেটে কেটে আসলে তো পুরোপুরি বোঝা যায় না। ভাই আপনারা প্রশ্নগুলো শেষে করেন, প্রশ্ন মাঝে এত করলে আসলে ক্লাসে কনসেন্ট্রেশন বা কন্টিনিউ হতে। না না, তো এক্সাক্ট প্রশ্ন তো করতে হবে, এক্সাক্ট প্রশ্ন থাকলে তো অবশ্যই করবে। প্রশ্ন তো অবশ্যই করতে হবে, কিন্তু একটু মানে ওকে, কাইন্ডলি। তো তাহলে কি দাঁড়ালো, এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি দাদা। ওকে, ওই একটু হয়তো ভাই আমরা মূলত শুনতে পাচ্ছি, অনেকে নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যাঁ সেটাও হইতে পারে, ওই একটু হয়তো নেটওয়ার্ক, ওই বৃষ্টি হচ্ছে তো হয়তো নেটওয়ার্ক ঝামেলা করতে পারে। তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ালো, কোকিল, এই কই গেল, ব্রজনিকেতন ইজ অ্যাডজেসেন্ট টু কোকিল পেয়ারি জমিদার বাড়ি। তাহলে অ্যাডজেসেন্ট টু কোকিল পেয়ারি জমিদার বাড়ি ইজ ব্রজনিকেতন, এইটুকু আমরা বুঝতে পারলাম সবাই। এখন এই ইনভার্টেড সেন্টেন্সের আপনার কোনটা, কি বলে, সাবজেক্ট কোনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে কোনটা হবে বলেন এবার? ব্রজনিকেতন। এইবার দেখেন, মন দিয়ে পড়েন, এই ব্রজনিকেতনের কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেই ক্লজটা কি ছিল বলেন তো? Which is known. Which is known as judges house. তাহলে which is known বা that is known as judges house, এখান থেকে that বা which কাটলাম এবং কি কাটলাম, is কাটলাম। দাদা এটা ব্রজনিকেতন, এটা পার্সন। ভাই এটা পার্সন, বাড়ি বাড়ি। বাড়ি আমার দেখা লাভ নেই, ব্রজনিকেতন মানে ব্রজনিকেতন, খালি এইটুকুই বলি, ঠিক আছে? ওকে, কি বললাম বুঝতে পারছেন আপু? হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় এই সেন্টেন্সটার নাও নোন অ্যাজ দ্য জাজেস হাউস, এই জিনিসটা হচ্ছে ব্রজনিকেতনের কি বলেন তো বুদ্ধি করে? Participial ভাই এটা মূলত past মডিফায়ার। participial phrase. না, মডিফায়ার আমি কখনোই বলি না, আমি একদম স্পেসিফিক করে নাম দিয়েছি। হ্যাঁ, এক আপু বলেছেন, বলেন। অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, বুঝলাম না, একটু Participial. ধরে দাঁড়ান, আপনাদের কি পড়ালাম তাহলে আমি? হাই হাই, কেউ বলতেছে অ্যাপোজিটিভ। ইনভার্সন দাদা। ভাই আপনাদের আমি কি পড়াইছি, এই যে নাও নোন অ্যাজ দ্য জাজেস হাউস, এটারে কেউ বলছেন ইনভার্সন, কেউ বলছেন অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কেউ অ্যাডজেক্টিভ ক্লজ, বলছেন রিডিউস অ্যাপোজিটিভ ক্লজ। পাস্ট পার্টিসিপাল পার্টিসিপিয়াল হবে। হ্যাঁ Participial ঠিক এটা। আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। কারণ কি, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ যেটা ছিল হুইচ ইজ নাও নোন অ্যাজ, ওইটা ছিল প্যাসিভে, তো হুইচ কাটলাম, ইজ কাটলাম, আর কিছু করতে হয় নাই। সো এটা বেসিক্যালি একটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। এইবার বলতে হবে, যদি বাক্যটা ইনভার্টেড না করে আমি নর্মাল ভাবেই লিখতাম,
তাহলে এই পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ সহ বাক্যটা কি হইতো আমাকে এটা বলেন। যে কোনো একজন বলবেন, সবাই না, দাদা আমি সবার করতে চাই চ্যাট বক্সে লিখেন, ব্রজনিকেতন বলার দরকার নেই, as চুপ 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 চুপ, চ্যাট বক্সে লিখেন সবাই। দাদা সবাইকে মিউট করে দেন। না, দাদা সবাইকে মিউট সবাই করা পসিবল অ্যানসার না রে দিলে ভাই, এই সমস্যা এক আলাপ হচ্ছে, পাইরেন সবাই না। মনে হচ্ছে আপনাকে বোঝাতে আপনারা চাচ্ছে। স্মার্ট হবেন, আপনারা ভদ্রভাবে পড়বেন, আপনারা কেন ই করবেন, তাই না? এই সবাই চ্যাট বক্সে লিখেন। আর যার কাছে ভাই মনে হচ্ছে আপনারা আজকের সবাই ক্লাস মিলে পুরাই দাদাকে হজবরল বোঝাতে হচ্ছে, চান না, উনি তাদের বলতে পেমেন্ট দেন। ব্যাক নিয়ে চলে যান ভাই। কারণ এখানে আমার দায়িত্ব নিয়ে বসতে হয়েছে, সবার কথা শুনতে হবে, কাউকে আমাকে ধমক দিতে হবে, কারোর প্রশ্ন উত্তর দিতে হবে, কাউকে অ্যাভয়েড করতে হবে। সো আপনার যদি মনে হয় ভালো না, চলে যান, আপনার দয়া করে আমার এই হজবরল ক্লাসে ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? যাদের কাছে মনে হচ্ছে বলতে পারেন, নো প্রবলেম। এখন সবাই লিখেন এই বাক্যটা কি হবে। এই যে হ্যাঁ, অনেকেই লিখছেন। এই যার দাদা কাছে মনে স্ক্রিন হচ্ছে ওয়াজের ময়দানে আছেন তিনিও চলে যান, কোনো সমস্যা নেই, আমাকে ইনবক্সে নক করেন, আই এম জাস্ট গিভিং ইউ পেমেন্ট ব্যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দাদা একটু অনুমতি চাচ্ছে একটু কথা বলার জন্য। না, অনুমতি দেওয়া হচ্ছে না আপাতত, আমি আমার কাজ করতেছি একটু। একটু টপিকের বাইরে দাদা। ভাই এই তাহলে আপনিও চলে যান প্লিজ, ওয়াজটার জন্য। বিরক্ত করেন না, মেজাজ গরম করেন না আমার, দয়া করে হ্যাভ সাম পেশেন্স প্লিজ। এই যে কয়েকজন লিখে দিয়েছেন অলরেডি, ব্রিলিয়েন্ট। যেমন সমিত ভাই লিখেছেন যে ব্রজনিকেতন, now known as Judge's House, is adjacent to কোকিল পেয়ারি জমিদার বাড়ি বা হোয়াটএভার, ঠিক আছে? এরকম বলছেন, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। এই যে রিয়েলমিতে কি লিখেছেন, ব্রজনিকেতন ইজ নাও নোন এজ ব্লা ব্লা ব্লা, এটা কিন্তু হয় নাই। বাক্যটা কি হবে সেটা লিখতে বলেছিলাম, সুন্দর করে লিখেন। তন্ময় তালুকদার লিখেছেন ব্রজনিকেতন নাও নোন এজ ব্লা 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 ইজ অ্যাডজেসেন্ট টু কেপিজেড। আচ্ছা ঠিক আছে, ভালো, হ্যাঁ মোটামুটি সবাই লিখতে পারছেন। আচ্ছা, তার মানে এই বাক্যটা কি, এটা একটা ইনভার্টেড সিম্পল সেন্টেন্স যেখানে একটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ আছে। হ্যাঁ, মোটামুটি সবাই লিখতে পারতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? তাহলে আমরা এই 8 নম্বর বাক্যটাও কি করে ফেললাম, বুঝে ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা ছোট ছোট বাক্য বুঝলাম। এবার আমাকে তাহলে আবার চলে যেতে হবে আর একটা বাক্যের ক্ষেত্রে, সেই বাক্যটা কি আমরা একটু চলেন যাই দেখি পারি কিনা। ধরেন আমি 9 নম্বর বাক্যটাতেই গেলাম। 9 নম্বর বাক্যে আপনাকে কি বলা হয়েছে দেখেন, বলতেছে 90% to 95% of the microbuses used in the country are converted to compressed natural gases and run in an environmentally friendly manner, ঠিক আছে? মূলত হয় কি, 8-10টা ক্লাস যাওয়ার পর পার্টিসিপেশন কমে যায়, তখন দেখা যায় যে ক্লাসগুলো খুব শান্ত হয়। সো প্রথম দিকে একটু চাপ থাকে, সো ঠান্ডা মাথায় পড়েন, বিরক্ত হয়ে না, বিরক্ত করেন না। এই বাক্যটা মেইনলি কি ছিল আমরা একটু এবার ভাবি, আসেন। এখানে প্রথমত একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, সেটা কি 90% থেকে 95% মাইক্রোবাসেস, বাক্যের সাবজেক্ট, আর কনভার্টেড টু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে এগুলো সিএনজি তে কনভার্ট করা হয়। তারপরে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল যেটা এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এন্ড দে আর রান ইন অ্যান এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ম্যানার। দে আর রান, এই দে দিয়ে কিন্তু এই 90% to 95%কে বোঝাচ্ছি, তাই দেটা বাদ দিয়ে দিছি। দে আর যেহেতু বললাম, আরো আমি একবার লিখছি, তাই আরেকবার লেখার দরকার নাই। তার মানে এটা কিভাবে গঠিত হয়েছে আমরা কি বুঝতে পারলাম সবাই? ইয়েস অর নো? জি ভাই, ইয়েস। Yes. এখন বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমটার যে সাবজেক্ট 95% to 95% অফ দ্য মাইক্রোবাসেস, এইটার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। সেই ক্লজটা কি? সেই ক্লজটা হচ্ছে দ্যাট আর That are ইউজড used. ইন দ্য কান্ট্রি, দ্যাট আর ইউজড ইন দ্য কান্ট্রি। দ্যাট কেটে দিলাম, আর কেটে দিলাম, তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? দ্যাট আর ইউজড ইন দ্য কান্ট্রি প্যাসিভ। প্যাসিভ হলে ভার্বের কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে এটাও কিসের এক্সাম্পল? পাস্ট Past পার্টিসিপিয়াল participle. পাস্ট সাইফ ফেরদৌস, স্ক্রিনে দাগায়েন না, ঠিক আছে? পরে আপনার পোলাপানি গালিগালাজ করে, আমি কিছু বলবো না। তাহলে পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজেস, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে এই বাক্যটাও একটা কম্পাউন্ড ফর্মে লেখা হয়েছে, কিন্তু বাক্যের সাবজেক্টের, মূল সাবজেক্টের জন্য একটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ আনা হয়েছে। এইবার আমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, এই যে আমার বাক্যের পাস্ট পার্টিসিপিয়াল, এইটাকে তো যেহেতু বাক্যের সাবজেক্টের, আমি এটাকে আগে নিতে পারবো,
আগে নিয়ে গিয়ে আমি কিভাবে লিখবো কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে লিখে দেন। পড়শি পারমিতা রয়, আপনি লিখেছেন পাস্ট পার্টিসিপল ফ্রেজেস। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল না, এটা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। চ্যাট বক্সে লিখেন, এটা আগে নিয়ে লিখলে কিভাবে লিখতে হয় সবাই লিখেন। হ্যাঁ, চ্যাট বক্সে দ্রুত লিখেন, এমন শর্টকাট করেই লিখেন, এমন ভাবে লিখেন যেন আমি বুঝি। এই যে ইউজড ইন দ্য কান্ট্রি, কমা দিয়ে দে আর ব্লা 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 ব্লা। তো যদিও শর্টকাট করে দে লিখছেন, অনেকেই 95% লিখেছেন, গুড, ব্রিলিয়েন্ট। তাহলে আমরা এই 9 নম্বর বাক্যটাও কি করলাম, বুঝে গেলাম। ঠিক আছে, যা যে অ্যাজেক্টিভ ক্লজ আমরা পড়ছি তার উপর ভিত্তি করে দেখেন কত আমরা আগাইতে পারি, দেখছেন। আচ্ছা, তাহলে সব যদি আসলে যদি এই পাস্ট পার্টিসিপেল দিয়ে দেখাই তাহলে তো প্রেজেন্ট পার্টিসিপেল দেখানো উচিত। এই যে দেখেন 10 নম্বর বাক্যে আমরা এবার যাচ্ছি। 10 নম্বর বাক্যে একটু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে আমি একটু বলি। 10 নম্বর বাক্যে যে প্রবলেম সেটা হচ্ছে যে 10 নম্বর বাক্যে আপনি এখানে এই যে মূল যেই বাক্যটা, ঠিক আছে, মূল বাক্যটা ছিল বারভিডা সেইড ইট। আই রিপিট, মূল বাক্যটা ছিল বারভিডা সেইড ইট। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে বাক্যটা বারভিডা সেইড ইট, আমি আবার একটু লিখে দেখাই, কারণ ওই পার্টটা আপনাদেরকে আজকে আলোচনা করবো না, এটা নাউন ক্লজ আলোচনার সময় আসবে। ঠিক আছে, বারভিডা সেইড ইট, এই ইটের জায়গাতে কি করা হয়েছে জানেন? এই ইটের জায়গাতে পুরো একটা নাউন ক্লজকে আনা হয়েছে। এই যে দ্যাট থেকে শুরু করে আপনার এই পুরো পার্টটা আনা হয়েছে। সো এই পার্টটা আমরা কেউ পড়ি নাই এখন পর্যন্ত, নাউন ক্লজ যেহেতু। পুরাতন ব্যাচ থেকে থাকলে সমস্যা নাই, এরপরে বুঝবো। আমাদের এইটুকু আলোচনায় আনার দরকার নেই, আমরা শুধু জানবো আমার বাক্যটা হচ্ছে বারভিডা সেইড ইট। এই ইটের জায়গাতে একটা নাউন ক্লজ আছে, আমি এই ইট বাবদ পুরো জিনিসটাকেই কেটে দিচ্ছি। এইটা আমরা পড়ি নাই, আমার দরকার নাই, আমি শুধু মনে মনে ভাববো এখানে একটা ইট আছে। এখন আপনাকে আহ বুদ্ধি করে, এই না 10 নম্বর বাক্যটা নাউন ক্লজের বিশাল বড় ঝামেলা। ঠিক আছে, এইটা বাদ দেন, এটা আমরা আপাতত আজকে বাদ দিই। হ্যাঁ, এটা আমরা এখন বুঝাতে গেলে নাউন ক্লজ ক্লিয়ার না থাকলে আপনারা বুঝবেন না। এই নাম্বার বাক্যটা নোট করে রাখেন যে সুমন ভাই বলছিল 5 নম্বর ক্লাসের এই 10 নম্বর বাক্যটা নাউন ক্লজ পড়ানোর পর আলোচনা করবে, সেটা বাদ। ঠিক আছে, এটা রেখে দিচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা বুঝতে পারছি। এবার আমরা 12 নম্বর বাক্যটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন, কি প্রশ্ন আছে? আচ্ছা 10 নম্বর, মানে যদিও 10 নম্বর এই প্রশ্নটা না, আসলে নেবেন 10 নম্বর কিনা কোনো প্রশ্ন বুঝতেছি না। উত্তর নেওয়া হবে না, প্রশ্ন নেওয়া হবে না, সরি, বাদ দেন। ঠিক আছে, ওকে, স্মার্ট ধন্যবাদ। পারসন হওয়া শিখেন, বলেছি বাদ, তার মানে বাদ। তাহলে মধ্যখানে ওখানে যাবেন কেন আপনি? আবার ইটস ইউর কমন সেন্সের ব্যাপার, তাই না? আমরা এবার 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। তাহলে 10 নম্বর প্রশ্নটা আমি অনাকাঙ্ক্ষিত ভাবে নাউন ক্লজ ভাবেছিলাম যে আলোচনা করতে পারবো, যেহেতু পড়াই নেই, সো এটাকে আমরা আপাতত বাদ দিয়ে যাবো। হ্যাঁ, নোট করে ফেললাম, এটা নোট করে রাখবেন, কারণ এই প্র্যাকটিস শিটগুলো কিন্তু আপনার প্র্যাকটিস মানে বারবার রিভাইজ করতে, যেই টপিকগুলো পড়ানো হয়েছে, সো টপিকটাকে অ্যাসিমিলেট করতে গিয়ে খুব কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি কোথায়? 12 নম্বর বাক্যে। 12 নম্বর বাক্যে গিয়ে আমাদের যদি বলা হয় যে মেইন ক্লজ কোনটা, আমরা মেইন ক্লজ হিসেবে কি পাবো? দ্য কান্ট্রি ইজ কট বিটুইন দ্য ফেইলিয়র। এই কান্ট্রি আটকা পড়ছে কিসের মধ্যে? ব্যর্থতাগুলোর মধ্যে আটকা পড়ে গেছে। এটাই হলো গিয়ে আপনার মেইন ক্লজ। এবার দেখেন এই মেইন ক্লজের বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে কোনটা, বলেন তো একটু আমাকে। The failure. The failure. দা ফেইলিয়ার। এই যে আমার বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট, আমরা কিন্তু অ্যাজেক্টিভ ক্লজ পড়ার সময় পড়েছিলাম যে অ্যাজেক্টিভ ক্লজের ব্যবহার কোথায় হতে পারে? সাবজেক্টের হতে পারে, অবজেক্টের হতে পারে, কমপ্লিমেন্টের হতে পারে, প্রিপোজিশনের অবজেক্টেরও হতে পারে। তো এই যে বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট দ্য ফেইলিয়র, এই ফেইলিয়রের জন্য কি করা হয়েছে? একটা অ্যাজেক্টিভ ক্লজ আনা হয়েছে, দ্যাট লং প্রিডেট দ্য নিউ গভর্নমেন্ট অ্যান্ড ফ্রেশ প্রেশার্স। এবার বুদ্ধি করে বলতে হবে
এই অ্যাজেক্টিভ ক্লজটা কিভাবে আসছে কেউ একজন লিখে দেন আমাকে চ্যাট বক্সে, তাইলেই হবে। যেটা কি মেইনলি কি ছিল সে কিভাবে আসছে, এটার আমদানিটা কিভাবে হয়েছে বলতে হবে, দেখি কেউ পারেন কিনা লিখতে, বলেন। দেখি আপনাদেরকে আমি ট্র্যাপে ফেলার জন্য এই বাক্যটা এইভাবে বলেছি, দেখি ধরতে পারেন কিনা, বলেন কেউ। কি লিখছেন, দেখ না কেউই পারতেছেন না, আচ্ছা নো প্রবলেম, আমি আপনাদেরকে দেখাই, দেখেন শিখেন। বাক্যটা মেইনলি কি ছিল আমরা আসেন দেখি। বাক্যটা মেইনলি আসলে আমি যেটুকু বলছি ওইটুকু ছিল না, আমি আপনাদেরকে ইচ্ছে করে ট্র্যাপে ফেলছি। বাক্যটা মেইনলি ছিল দ্য কান্ট্রি ইজ কট বিটুইন। এই দেখেন আপনারা যে বেসিক ক্লিয়ার রাখেন না, এই জন্য ধরতে পারেন না। কারণ আমি কিন্তু বারবার বলছি যে ভাই তোমরা যা পড়ছো তার মধ্যে আমি পড়াইতেছি। আপনারা জানেন কি বিটুইনের পরে এক্স থাকলে এন্ড দিয়ে ওয়াই হয়, এই নিয়ম পড়ছেন না আপনারা? হুম, হ্যালো হ্যালো, জি পড়ছেন? জি দাদা। তাহলে এখানে এক্স কোনটা, এখানে এক্স হচ্ছে দা ফেইলিয়ার, নিউ গভর্নমেন্ট। আর ওয়াই কোনটা? ফেলিওর। না না ফ্রেশ এক্সটার্নাল এই তো external পারছে। এক্সটার্নাল ফ্রেশ এক্সটার্নাল এক্সটার্নাল প্রেশার, গুড, ব্রিলিয়ান্ট, ধরে ফেলছেন তো। এইবার দেখেন তার মানে বিটুইনের ক্ষেত্রে আমার দুইটা জায়গা আছে, একটা হলো ফেইলিয়ার্স আর একটা হলো ফ্রেশ এক্সটার্নাল প্রেশার। এখন আপনি এটা যেইভাবেই বুঝেন না কেন তাতে আমার কোনো সমস্যা নাই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে এটা আমরা বুঝে গেছি। এখন এই বিটুইনের যে অবজেক্ট দুইটা, একটা হলো দ্য ফেইলিয়ার আর একটা হলো ফ্রেশ এক্সটার্নাল প্রেশার। তো আপনি করলেন কি জানেন, আপনি মূলত এই দুইটা অবজেক্টের জন্যই একটা করে করে অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন। প্রথমে আনছেন কি ফেইলিয়রের জন্য, দ্যাট লং পিরিয়ড নিউ গভর্নমেন্ট, ঠিক আছে। আমি যদি বলতাম একটা বাক্য মনে মনে ভাবেন, বাক্যটা কিরকম বলতাম যে ইট লং, সরি ইট হবে না, ফেইলিওর যেহেতু অনেকগুলা তাহলে হবে দে লং প্রিডেট দ্য নিউ গভর্নমেন্ট। প্রিডেট মানে স্বীকার করা বোঝায়, যদিও আমরা অনুবাদে আরো সুন্দর করে শিখবো। এই দে দিয়ে কাকে বোঝাচ্ছি, আমি ফেইলিওরকে বোঝাচ্ছি না এখন তাহলে। হ্যাঁ। এই যে লিখলাম দ্যাট লং, কি হইলো কি হইলো কি হইলো কি হইলো, হোয়াট হ্যাপেন, একটা ঝামেলা করে ফেলাইছি দেখছেন, এটা হয়ে গেছে গা। আচ্ছা দাঁড়ান একটু সময় দেন, আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ একটু সময় দেন আমাকে, একটু সময় দেন, একটু সময় দেন, আমি এটাকে আরেকবার টাইপ করে নিচ্ছি, হ্যাঁ? একটু সরি, আমি আসলে আপনাদের ইনভ্যালুয়েবল টাইমটা নষ্ট করতেছি, দুঃখিত জন্য আমি আসলে। আমরা লিখি, হ্যাঁ। প্রথমে বাক্যটা কি ছিল, দ্য কান্ট্রি ইজ কট বিটুইন দ্য ফেইলিয়ার্স অ্যান্ড ফ্রেশ এক্সটার্নাল প্রেশারস। এবার আমি কি বললাম, আমি বললাম যে ফেইলিয়রের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ যে দে লং প্রিডেট ব্লা ব্লা ব্লা, দে কেটে কি লিখবো, দ্যাট দ্যাট লং প্রিডেট দ্য নিউ গভর্নমেন্ট, এই যে হয়ে গেল। এবার এক্সটার্নাল প্রেশার অ্যাডজেক্টিভ ক্লজ, এই দেখেন যে দে হ্যাভ অ্যারাইভড উইথ লিটল ওয়ার্নিং। এই যে আপনি দে হ্যাভ অ্যারাইভড উইথ লিটল ওয়ার্নিং, বাইরের প্রেশার তার আইসা পড়ছে খুব কোনো রকম কোনো সতর্ক না দিয়েই, এই দে দিয়ে আপনি এক্সটার্নাল প্রেশারকে বোঝাচ্ছেন। তাহলে কি হবে, দে কেটে কি হবে, দ্যাট হ্যাভ অ্যারাইভড, দ্যাট হ্যাভ অ্যারাইভড উইথ লিটল ওয়ার্নিং। এইবার বাক্যটা কি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না, বলেন। হ্যাঁ বুঝতে পারছি দাদা। জি দাদা বুঝতে পারছি। এখন যদি আমি প্রশ্ন করতাম প্রথমেই, দেখেন যে এই এন্ড আসলে কারে কানেক্ট করছে, আপনারা কিন্তু প্যাচে গুছে পড়ে যেতেন, লেজে গোবরে করে ফেলতেন। কিন্তু এখন আপনি জানেন যে এই এন্ড দিয়ে বেসিক্যালি ফেইলিওরকে এবং ফ্রেশ এক্সটার্নাল প্রেশারকে অ্যাড করা হয়েছে। এম আই রাইট অর রং, টেল মি। রাইট রাইট রাইট। রাইট। তাহলে এই জিনিসটা খুব সহজে বুঝার জন্য আমরা একটা কাজ করতে পারতাম, সেটা কি, আমরা গভর্নমেন্টের পরে একটা কমা দিতে পারতাম, যেন আমরা কনফিউজ না হই যে ফেইলিওরের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ কমা দিয়ে এন্ড দিয়ে ফ্রেশ এক্সটার্নাল প্রেশারের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে আর একটু সহজ হতো। কিন্তু তারপর ওরা দেয় নাই যেহেতু সমস্যা নাই, না দিলেও হবে। মোদ্দা কথা রাইটিং এ কিন্তু গ্রামারের কোনো ফিক্সড নেচার নাই যে ভাই তোমার এটাই করতে হবে এটাই করতে হবে, এমন কিছু বলা নাই, ঠিক আছে? বুঝতে পারছি?
Yes, sir. দাদা Yes, দাদা। ওকে ডান, তাহলে তো এটা বুঝে গেছে। তাহলে স্যার দেখেন শুধু অ্যাজেক্টিভ ক্লজ পড়েই কত কিছু শিখে ফেলছি আমরা, দেখছেন? হ্যাঁ দাদা এই সেন্টেন্সটাকে কি ইনভার্সন করে দেখানো যায়? না, এই সেন্টেন্সটাকে ইনভার্সন করা যায়, কিন্তু ইনভার্সন করতে গেলে এই সেন্টেন্সটা অনেক পেঁচানো গোছানো হবে। তারপরও যেহেতু আপনি এত মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করেছেন, আমরা তাহলে ইনভার্সন করার চেষ্টা করতে পারি নাকি? দাদা একটা কোশ্চেন ছিল। কোনো কোশ্চেন ছিল না, সব কোশ্চেন ভুলে গেছি আমি, আগে করে নিই দাঁড়ান। আমি বাক্যটা যদি ইনভার্টেড করতে যাই তাহলে আমাকে বাক্য বুঝতে হবে। আমার বাক্যটা মেইনলি ছিল কি, দ্য কান্ট্রি ইজ caught between the failures and fresh external pressures। তাহলে আমি যদি বলি ইনভার্টেড করব, তাহলে কি করব? প্রিপোজিশনের এই পার্টটাকে আগে নিয়ে যাব নাকি? জি দাদা। আগে যদি নিয়ে যাই তাহলে কি হবে? বিটুইন দ্য failures and fresh external pressures। তাহলে কোন ভার্বটা আগে যাবে বলেন? ইজ গট। শুধু ইজ যাবে, যেহেতু দুইটা ভার্ব আছে একটা ভার্ব যাবে, শুধু অক্সিলারিটা যাবে। ঠিক আছে, মনে রাখতে হবে যখন অক্সিলারি নাই তখন মেইন ভার্ব যাবে, যেহেতু অক্সিলারি আছে অক্সিলারি নেবেন। তাহলে কি হবে? ইজ দ্য কান্ট্রি ইজ দ্য কান্ট্রি কট। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা এবার তাহলে? জি আচ্ছা, এখন প্রশ্ন আছে, কিন্তু দাঁড়ান, এই যে দ্য ফেইলিয়র, ওর জন্য কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এটার এখানে বসাইতে হবে। আবার ফ্রেশ এক্সটার্নাল প্রেসারের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে হবে, কিন্তু মনে থাকবে তো, না ভুলে যাবেন? জি দাদা। ওকে, তাহলে আমরা অনেক কঠিন একটা সেন্টেন্স আজকে শিখলাম। এই সেন্টেন্স যখন এরকম ভেঙে চুরে একদম গুড়া করে ফেলতে পারবেন, তখনই হচ্ছে আপনি রিয়েল স্যাটিসফ্যাকশন, ইয়েস আই ক্যান ক্র্যাক ইট ভেরি ইজিলি। ওকে, তাহলে দাদা আমরা 9 নাম্বার সেন্টেন্সটাতে ইউজ ইন কান্ট্রির সাথে আর যাবে না। কোনটা 9 নাম্বার সেন্টেন্সটা হ্যাঁ, কি হয়েছে এখানে 9 নম্বরে? ইনভার্টেড করার সময় হ্যাঁ, যখন ইউজ ইন কান্ট্রিটা ফার্স্টে নিব তখন আর কি যাবে না সাথে? অবশ্যই আর যাবে, অবশ্যই যাবে যদি ইনভার্ট করতে চান, কিন্তু এটাকে তো ইনভার্ট করতে হবে না, কারণ এটা একটা ইনফিনিটিভ। শুধু প্রিপোজিশন যেটা, এটা তো ইনফিনিটিভের, এটাও করতে পারবেন কিন্তু দরকার নাই। ঠিক আছে, আপনি সব সেন্টেন্সকে ইনভার্টেড করবেন না, আপনি স্পেসিফিক 2-4টা সেন্টেন্সকে ইনভার্টেড করবেন। কিন্তু যেহেতু না আমরা দাদা শিখবো, আপনি 9 নাম্বারটা ইনভার্টেড করতে দিছিলেন তো তো কেউ আটটা আমি লেখে লাস্টে নাই। মনে হয় করি নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 12 নম্বরটা সলভ করলাম। আমাদের কাছে আরো কিছু বাক্য আছে, যেমন ধরেন এই যে 13, 14, 15। বেসিক সেন্টেন্সটা এবার হচ্ছে আমরা আমরা এখান থেকে কোনটায় যাব, কোন বাক্যটায় যাব, একটু ভাবি, দাঁড়ান দেখি। হ্যাঁ, আমি জাস্ট কপি করে জাস্ট নিয়ে চলে আসছি কিছু। আচ্ছা, এই যে আমরা এই বাক্যটার দিকে যাই, মনে করি একটা বড় বাক্য নিলাম, 15 নম্বর বাক্যটার দিকে আমরা এবার যাই। 15 নম্বর বাক্যটাকে নিয়ে আমরা একটু ভাবি। এটাও ডেইলি স্টার থেকে নেওয়া, এটা বেশ কয়েকটি থেকে নিয়েছি, ডেইলি স্টার নিছি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নিছি, তারপর বোধহয় কি সিএনবিসি থেকে মনে হয় নিছিলাম নাকি। হ্যাঁ, তারপরে অনেকগুলো জায়গা থেকে নিছি, পড়েন এগুলো, পড়লে অনেকগুলো। ও কোথায়? ভিতরে এসে সব ব্যথা পড়ে গেল। তা আমরা 15 নম্বর বাক্যে যাই। এই 15 নম্বর বাক্যে যদি বলা হয় যে মেইন বাক্যটা আসলে কি, এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যাবেন। ঠিক আছে, এই 15 নম্বর বাক্যটা পড়তে গেলে এবং বুঝতে গেলে, ঠিক আছে, আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তাই আমরা একটু ধীরে সুস্থে আগাই, দেখি পারি কিনা। চলেন, মেইন ক্লজটা কি? মেইন ক্লজটা হলো এডিবি টুডে লঞ্চড। এডিবি আজকে কি করছে? আপনার শুরু করছে 70 বিলিয়নের সমতুল্য একটা নতুন এনার্জি, মানে জ্বালানি শক্তি এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভস। ঠিক আছে, এডিবি কি করতেছে? আজকে কি শুরু করছে? 70 বিলিয়ন ডলারের সমতুল্য একটা ইনিশিয়েটিভস, বেশ কিছু ইনিশিয়েটিভ শুরু করছে, যা কি হবে? টু বি ইমপ্লিমেন্টেড বাই এত।
তো এই টু বি ইমপ্লিমেন্টেড বাই এত এই জিনিসটাকে আমি মানে আমার স্টুডেন্টদেরকে যখন বুঝাই তখন এইভাবে শিখাই যে হুইচ ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড বাই এত, হুইচ ইজ গোয়িং এটা বাদ দিয়ে দিবেন। মনে করেন আপনি একটা বাক্য লিখতেছেন, কি লিখতেছেন? আপনি লিখতেছেন যে বাংলাদেশ হ্যাজ লঞ্চড সেভারেল মেগা প্রজেক্টস। এখন এটা লেখার পরে আপনি কনফিউজ যে কিভাবে আপনি এটাকে অ্যাড করবেন। আপনি একটা লিখতে পারেন কিভাবে, হুইচ উইল বি ইমপ্লিমেন্টেড বাই 2060, মনে করেন যেগুলো কি হবে 2060 সালের মধ্যেই ইমপ্লিমেন্ট করা হবে, এটা লিখতে পারি। এখন আমি আবার এইভাবে লিখতে পারি যে বাংলাদেশ হ্যাজ লঞ্চড several mega projects which are going to be implemented by 2060। এটাও আমি লিখতে পারি। এখানে একটা জিনিস বলে রাখি, যারা কি আজকে নতুন ফার্স্ট ক্লাস পড়ছেন তারা কিন্তু আগের ক্লাসগুলো না করলে বুঝবেন না, সো আপনারা হতাশ হয়ে যান না এবার, ঠিক আছে? তাহলে আমরা এটাকে নিলাম, আচ্ছা আমরা লিখছি। এখন আমরা দেখি যে এই দুইটা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে কি হবে। প্রথমটা যদি রিডাকশন করি, হুইচ উইল বি কেটে দিব ইমপ্লিমেন্টেড বাই 2060। দেখেন এই জিনিসটা কেমন যেন দেখতে একটু অড লাগে না? হ্যাঁ, কমা দেওয়া লাগে, কমা টমা না, মানে দেখতেই কেমন যেন অড লাগে, ইমপ্লিমেন্টেড বাই পছন্দ লাগে তো, 2060 এটা হ্যাঁ। সুন্দর লাগে না? তাই এটাকে আপনি যদি এইভাবে ধরে নেই, হুইচ আর গোয়িং, সরি এখানে হোয়াইল লিখে ফেলছি হয়তো বা ভুলে আমি, এটা বেসিক্যালি হবে হুইচ, ঠিক আছে? হুইচ হবে, এখানেও হুইচ হবে। তো এখানে আপনি যদি হুইচ আর গোয়িংটাকে বাদ দিয়ে দেন, সেন্টেন্সটা খুবই সুন্দর লাগে। বাংলাদেশ হ্যাজ লঞ্চ সেভারাল মেগা প্রজেক্টস টু বি ইমপ্লিমেন্টেড বাই 2060। তাহলে টু বি ইমপ্লিমেন্টেডটা আপনি ইউজ করতে পারবেন না আজকে থেকে আপনার বিভিন্ন লেখাতে, বলেন তো? হ্যাঁ দাদা। মনে করেন আপনি আপনি মনে করেন যে এসডিজির গোল টোল নিয়ে লিখতেছেন, ঠিক আছে? আপনি মনে করেন বললেন যে এসডিজি হ্যাজ 17 গোলস, তারপর মনে মনে ভাববেন কি হুইচ আর গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড বাই 2030, রিডাকশন করে টু বি ইমপ্লিমেন্টেড বাই 2030। পারবেন না লিখতে? কিভাবে আশা করা যায়? পারবেন, ঠিক আছে? তার মানে আমাদের 2 নাম্বারটা রিডিউস ফর্মটা বুঝি নেই, 2 নাম্বারের রিডিউস ফর্মটা বুঝি নাই, মানে হুইচ এই যে হুইচ আর গোয়িং টু বি, এই যে হুইচ কাটলাম আর গোয়িং বাদ দিলাম, এই যে টু বি ইমপ্লিমেন্টেড দেখাবে তাহলে এরকম করে, ঠিক আছে? ওকে, তাহলে ওইটা কি গোয়িং টু বি হবে না? হ্যাঁ, না গোয়িং টু বি হবে না, টু বি হবে। টু বি মানে হলো গোয়িং টু বি বোঝাচ্ছে। কি বললাম বুঝতে পারলাম? জি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইটুকু জিনিস বুঝে গেছি যে এই টু বি ইমপ্লিমেন্টেড থেকে শুরু করে 2035 পর্যন্ত কিভাবে আছে। এইবার আমরা গত ক্লাসে একটা জিনিস শিখছিলাম, জিনিসটা কি ছিল? জিনিসটা ছিল হলো যার যার অ্যাডজেক্টিভ ক্লজ তার তার পাশেই বসবে। যদি কোনো সমস্যা না থাকে তাইলে এইটা একটু দূরে গিয়েও বসতে পারে। এখন আপনার মাথায় ধরেন একটা আইডিয়া আসছে, কি আইডিয়া আসছে? এই যে আমার এই যে নতুন নতুন এনার্জি, তারপর এই যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভগুলো যে নেওয়া হয়েছে, ধরে নিলাম এইটার জন্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে যে দ্যাট এইম টু কানেক্ট power grid, expand cross-border electricity trade, and improve broadband across Asia and Asia Pacific. across দিবার লিখে ফেলছি, সরি। এইটা যদি একটা বাক্য হয়ে থাকে, এই দ্যাট দিয়ে আমি কাকে বোঝাচ্ছি বলেন তো বুদ্ধি করে? New energy and এক্স্যাক্টলি, নিউ এনার্জি অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভস কে বোঝাচ্ছি, দ্যাটস ইট। তাহলে লজিক্যালি এই দ্যাট এইম টু কানেক্ট ব্লা 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 রিডাকশন করলে কি হয়ে যাবে বলেন? aiming to এইমিং হয়ে যাবে। এই যে ধরে ফেলছেন, দেখছেন ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু পারা যায়, না পারার কোনো কারণ নাই। এইমিং টু ব্লা 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 ব্লা, এই এইমিং টু ব্লা 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 আমরা যেহেতু বুঝে গেছি এইটা একটা কিসের এক্সাম্পল? প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজের এক্সাম্পল, এম আই রাইট?
হ্যাঁ That's স্যার right. এই প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা কার প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ? নিউ এনার্জি অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভস এর। এখন এই পুরা বাক্যটা পড়লে আমরা নিজেরাও বুঝতে পারতেছি এটা শুধুমাত্র ওদেরকেই মডিফাই করতে পারে। তাই যদিও সে বসছে 2035-এর পরে, কিন্তু সে মডিফাই করতেছে কিন্তু ওইটাকেই। ওই যে একটু দূরে গিয়ে বসলেও সে কিন্তু ওইটাকেই মডিফাই করতেছে। তাই বুঝার সময় যেন কনফিউশন সৃষ্টি না হয়, একটা কমা দিয়ে আলাদা করা হয়েছে। বুঝতে পারছেন? ভাই এটা একটু দাদা আমার এখানে এইমিং না হয়ে দাদা এইমড এখানে হতে পারতো না? কি হতে এইমড? আপনি যদি হ্যাঁ এরকম করে ধরেন যে হুইচ ইজ এইমড টু কানেক্ট ব্লা ব্লা ব্লা, সেক্ষেত্রে এইমড হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি হুইচ এইমস টু ব্লা ব্লা ব্লা, সেক্ষেত্রে আইএনজি দিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। মানে এটা মিনিং এর উপরে ডিপেন্ড করে হবে। এটা দুইটাই রাইট। কিন্তু ঢাকা স্ট্যান্ডস এট দ্য বুড়িগঙ্গা ব্যাংক অফ বুড়িগঙ্গা, আর ঢাকা ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা একই কথাই। কেউ অ্যাক্টিভ লেখে, কেউ প্যাসিভ লেখা, কিছুই না। জি দাদা। কিন্তু ওকে, দাদা এখানে তো ভার্বটা অ্যাক্টিভে আছে, তাই তো আইনজিটা হয়েছে। আইএনজি করেছি, হ্যাঁ। এখন একটা চোরা বুদ্ধি শিখামো, এটা শিখে রাখেন, কাজে লাগবে। এটা হলো জিমেটের একদম হাই স্ট্যান্ডার্ড থটের সেন্টেন্স। এগুলো আবার কাউরে দেখাইবেন না, এগুলো দেখাইলে অনেকেই বলবে হেই এই বেটা কি পড়াইছে, তো করে পাগল ছাগল মানুষ, উল্টাপাল্টা জিনিস পড়াইছে। কারণ আসলেই উল্টাপাল্টা, কিন্তু লিখতে পারবেন। কিরকম মনে করেন, একটা উদাহরণ দিই। আমি মনে করেন বললাম যে বাংলাদেশ হ্যাজ লঞ্চড, কি বলে, ডিজিটাল ডিজিটাল নাই, মনে করি বাংলাদেশ হ্যাজ লঞ্চড কি নিউ, না, বাংলাদেশ হ্যাজ লঞ্চড কি ডিজিটাল ইনিশিয়েটিভস। একটু দাঁড়ান ভাই, আমার ল্যাপটপ বোধহয় ডিস্টার্ব করতেছে বা কোথাও একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু দাঁড়ান, একটা মিনিট ভাই, রাগ করেন না। হ্যাঁ, আমার আসলে কারো সময় নষ্ট করতে খারাপ লাগে, ব্যক্তিগতভাবে নিজের সময় নষ্ট করতে পছন্দ করি না, অন্য কারোটা নষ্ট করতে ভালো লাগে না। আমি লিখলাম যে বাংলাদেশ, সরি, হ্যাজ লঞ্চড এ ডিজিটাল ইনিশিয়েটিভস। বাংলাদেশ একটা ডিজিটাল ইনিশিয়েটিভ শুরু করছে। হ্যাঁ, ব্যাপারটা ভালো করে বুঝছেন। এই বাক্যটাতে আপনি লিখলেন টু বি ইমপ্লিমেন্টেড বাই 2060, মনে করেন আপনি লিখলেন। এখন ভালো করে বোঝার চেষ্টা করে আসেন, এই বাক্যটা লিখার পরে আপনি কমা দিয়ে, মনে করলেন কমা দিয়ে লিখলেন যে ভাই এইমিং টু চেঞ্জ দ্য সোসাইটি, মনে করেন আপনি লিখলেন, ঠিক আছে? তো এটা তো আপনি এখন বুঝতেছেন যে এটা বেসিক্যালি ওই ইনিশিয়েটিভটাকে বোঝাচ্ছে নাকি? এটা বুঝতে পারতেছেন কিনা বলেন? জি জি দাদা। জি ডিজিটাল এটা বুঝতে ইনিশিয়েটিভ। পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার দেখেন, এটা মজার জিনিস শিখায়। আপনি যদি বলেন যে ভাই আমি এত নিয়ম বুঝি না, আমি আপনার নিয়মে চলবো, বাংলাদেশ হ্যাজ লঞ্চড এ ডিজিটাল ইনিশিয়েটিভ। এইবার ডিজিটাল ইনিশিয়েটিভ অ্যাডজেক্টিভ ক্লজ বসালেন, এই প্রেজেন্ট পার্টিসিপিয়াল বসালেন, এইমিং টু চেঞ্জ দ্য সোসাইটি, কমা শেষ করে টু বি ইমপ্লিমেন্টেড বাই 2060। এইভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই, লিখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেন্টেন্সটা খুব কনভলিউটেড এবং ক্রিটিক্যাল হয়ে যাবে। সো এত কঠিন বাক্য আপনি লিখবেনও না, জাস্ট যেটুকু শিখলেন দাদা এইমিং টু প্রথমে দিয়ে শুরু করলে হবে না? এইমিং টু চেঞ্জ দ্য ভাই সোসাইটি। এইমিং টু কি বাক্যের সাবজেক্টকে মডিফাই করতেছে? বাক্যের সাবজেক্ট কে বলেন তো আপনি? বাংলাদেশ এটা কি বাংলাদেশকে মডিফাই করতেছে না প্রজেক্টে মডিফাই করতেছে বলেন? ইনিশিয়েটিভকে, তাহলে প্রজেক্টকে। তো এটা হবে না। ডিজিটাল আশা করি ডিজিটাল বুঝতে ইনিশিয়েটিভ। পারছেন, তাই না? জি স্যার, জি দাদা। ওকে, তাহলে 15 নম্বর বাক্য ক্লিয়ার করছি। তাহলে কয়টা বাক্য পড়লাম? 1 2 3 4 5 6 7, একটা বাদ দিছি, ওটা সহজ হলে 8 9 10। আজকে 10টা বাক্য নিয়ে আলোচনা করলাম। 15টাই শেষ করতাম যদি প্রথম দিকে ওই বকবক না করতে হতো। তাহলে ওই 5টা আপনারা একটু ট্রাই করবেন। আমি যেভাবে আপনাকে ব্যাখ্যা দিয়ে দিয়ে ভেঙে ভেঙে বুঝাইছি, ওইভাবে আমাকে মেইল করবেন। আমাকে গত ক্লাসে আপুর নামটা আমি ভুলে গেলাম, খুব দুর্দান্ত একটা মেল করছেন একজন আপুর, হ্যাঁ নামটা ভুলে গেছি। খুব সুন্দর একটা মেল করছেন, মানে একদম 3-4টা কালারের কলমের কালি ইউজ করে করে সুন্দর করে নোট করছেন, এবং তাকে অবশ্যই রেসপেক্ট দিতে হবে আমার, ঠিক আছে? এবং আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে এগুলাকে লিখা, যে 4-5টা আমি বলতে পারলাম না আজকে, আমি নেক্সট ক্লাস অবশ্যই বলে তারপরে ক্লাস শুরু করব।
আমাকে মেইল করবেন, এবং মেইল অ্যাড্রেসটা গ্রুপে দেওয়া আছে। যারা নতুন জয়েন করছেন তারা আগে 1 নম্বর থেকে 4 নম্বর ক্লাসগুলো পার্টিসিপেট করবেন, তারপর আপনি এই ক্লাসের মেইলটা করবেন, কারণ এই ক্লাসে অনেকে অনেক কিছুই বুঝেন নাই, হযবরল মনে হবে, ঠিক আছে? কারণ এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ভেঙে ভেঙে, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছেন বলেন এগুলো আমরা কিভাবে আলোচনা করছি, একটু বলেন তো কেউ দুই একজন শুনি। হ্যালো? ক্লজ, তারপরে ফ্রেজ কিভাবে আসলো, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হ্যাঁ, আসলো, সব ভেঙে ভেঙে করাইছো। সব আমি কিন্তু কোনো শর্টকাটে যাইনি, আমি একদম ডিটেলস পড়াইছি না, বলেন তো? জি দাদা। একদম আই লাভ ইউ ইউ হেট মি দিয়ে পড়াইছি, সুমন টিচার্স ইংলিশ। আজকে এসে আপনাকে অ্যাডভান্স জিনিস দেখালাম। আপনি পুরা 5টা ক্লাস যদি বুঝতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে যে কি হবে না, আপনার রাইটিং এর অনেক কিছুই এখন ক্লিয়ার হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং ক্লিয়ার হচ্ছে কিনা বলেন তো, আসলে কাজে লাগতেছে জিনিসটা? জি দাদা। দাদা আগের 4টা ক্লাসের আজকের ইমপ্লিমেন্টেশন পাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ভেঙে ভেঙে আমরা যাব। তাহলে আজকে ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আজকে আর পড়তে পারবো না। দাদা একটা কোশ্চেন ছিল। দাদা একটা দাদা একটু কোশ্চেন ছিল ডিসকাশন কি করা যাবে ভিন্ন যে হচ্ছে বিষয়ে? দাদা একটা মানে একটা আচ্ছা, ইয়া দাঁড়ান ছিল আসলে দাঁড়ান আমার দাঁড়ান দাঁড়ান হচ্ছে দাঁড়ান আমার দাঁড়ান, বেসিক প্রশ্ন ছিল। একটু দাঁড়ান, আমি ডিসকাশন প্যানেলের জন্য আপনাকে দিচ্ছি, সুযোগ দিচ্ছি। হ্যাঁ, এবার বলেন কার কি প্রশ্ন ছিল। দাদা আচ্ছা দাদা, ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং সেক্টরের যে কোশ্চেন গুলো হবে, ওই কোশ্চেন গুলো কি দাদা ইংরেজিতেই হবে? মানে জাস্ট এইটা ফর আমার ক্লিয়ারিং মনে হয় কনফিউশন। ভাই, যেটাতেই হোক আপনি ইংলিশেই পড়ে যাবেন, কারণ বাংলা পড়ার দরকার নেই। কারণ ফিনান্সিয়াল টার্মে গিয়ে হয় কি, যেমন ফিনান্সিয়াল টার্ম আপনি বলতেছেন, আপনি কিন্তু বলেন নাই যে অর্থনৈতিক শব্দসমূহ, এগুলো সাধারণত জি দাদা। ইংলিশেই ভালো, ইংলিশেই মনে হয় হবে, আমি ধরে নেব ইংলিশেই হবে, ঠিক আছে? ইংলিশেই পড়বো, ওকে? দাদা কারণ আমরা বাজারে যে বইগুলো সাধারণত ভাইবার জন্য বা যেগুলোতে পড়ি ওগুলোতে সাধারণত বাংলায় দেওয়া থাকে, এই কারণে একটা কনফিউশন ছিল। দাদা কোনো রেফারেন্স বুক বা এনিথিং ক্যান ইউ সাজেস্ট? এই মুহূর্তে রেফারেন্স বুক বলতে গেলে ভাই, আমার ভাই আসলে এগুলো নিয়ে কোনো রেফারেন্স বুক নিয়ে পড়া হয় নাই, সত্যি কথা মন থেকে বলি। আমি সম্পূর্ণরূপে গুগল বেসড। আমি যখন প্রিপারেশন নিতে গেলাম, মানে আমার তো এরকম প্রিপারেশন নেওয়া হয় নাই। আমি জাস্ট ধরেন ভাইবার পরীক্ষার আগের দিন আমি ল্যাপটপ নিয়ে বসলাম, তখন তো চ্যাট জিপিটি ছিল না, যে সত্যি কথা। প্রথমে দিলাম যে আমাদের বাংলাদেশের রেপো রেট কি, কারণ আমি রেপো রেট কি জানি। কিছু কমন টার্ম আপনাকে বুঝতে হবে, যেমন ধরেন রেপো, রিভার্স রেপো, কল মানি রেট, ব্যাংক রেট, তারপরে হচ্ছে পলিসি রেট, তারপরে হচ্ছে ইনফ্লেশনারি প্রেশারগুলো কি, পুলিং ইনফ্লেশন ফ্যাক্টরগুলো কি, ঠিক আছে? তারপরে হচ্ছে এসপিআর গ্লোবাল এসপিআর মার্কেটের সাথে আমাদের মার্কেটের সাথে কানেকশনটা কি, ঠিক আছে? এই কিছু জিনিস জি ক্লিয়ার করে নিতে পারলেই আপনি দেখবেন যে মোটামুটি ফাইন্যান্সিয়াল টার্মগুলো ধরে ফেলতে পারছে, ঠিক আছে? হ্যাঁ, এখন জি হতে দাদা। পারে যে আপনার কিছু এমন টার্ম দিবে যা আপনারা কেউ শুনেন নাই, যেমন ধরেন উইন্ডো ড্রেসিং। এই উইন্ডো ড্রেসিং টার্ম, দাদা টার্ম গুলো আবার একটু যদি বলতেন তাহলে নোট করে নিতাম। এগুলো আলোচনা করবো, এখন নোট করার কিছু নাই। এই উইন্ডো ড্রেসিং টার্মটা ভাই অনেক বাঘা বাঘা আপনার ওই যে ইয়ের কি বলে আপনার অনার্স মাস্টার্স করা বিবিএমবি এর ছেলে মেয়েরাই জানে না, কারণ এগুলো ইউজ করা হয় অ্যাডভান্স লেভেলে। যেমন ইকোনমিক্সে আছে গিনি ইন্ডেক্স, আমি সেদিন ইয়েতে গিয়ে আপনার গুরুদেওয়াল কলেজ স্পিচ দিকে বললাম গিনি ইন্ডেক্সটা কি। অনেক ইকোনমিক্সের ছেলে, 90% ইকোনমিক্সের ছেলে এটা অ্যান্সার করতে পারে নাই। এটা কোনো ব্যাপার না, আপনারা জানবেন আস্তে আস্তে, আমরাও কি সব দাদা পারি? গিনি ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আর হ্যাঁ, কি দাঁড়ান আপনার দাঁড়ান হচ্ছে দাঁড়ান, একটা হ্যাঁ, থ্যাংক ইউ, মান। এই তো গুড, এই আপনি পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই, তবে এগুলো ইংলিশেই পড়বো। আমি আপাতত কোনো বইয়ের কথা বলবো না। আপনি গুগলেই যান, চ্যাট জিপিটি আপনাকে অনেক সুন্দর করে বা জেমিনি অনেক সুন্দর করে আপনাকে এগুলো বুঝাই দেবে, আমি মনে করি, ঠিক আছে? জি দাদা। দাদা একটা দাদা ওয়ার্ড দাদা ওয়ান লাস্ট কোশ্চেন। দাদা ওই যে আগে তো ইয়েটা ছিল, আর্গুমেন্ট রাইটিং এ ছিল 30 মার্কস, এখন অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং আর আর্গুমেন্ট রাইটিং তিনটা মিলে দিয়েছে 40 মার্ক। দাদা হ্যাঁ, এখন এইটা কি একটা কোশ্চেন থেকেই হবে, মানে এনি ওয়ান অর মিক্স করা থাকতে ইউ পারে? উইল গেট ডেফিনেটলি প্রিপেয়ার্ড ফর দ্য ওর্স্ট সিচুয়েশন, যে একটা না দুইটা না 3টা পার্ট থেকে প্রশ্ন দিতে পারে। হতে পারে আপনাকে একটা ছোট্ট আর্গুমেন্ট রাইটিং দিবে, 150 ওয়ার্ডে তুমি এটা খণ্ডন করো। সাথে মনে করেন যে আপনাকে একটা সিচুয়েশন দেবে, ইন দিস সিচুয়েশন হোয়াট ইউ ওয়ান্ট ডু, ঠিক আছে? হতে পারে আর জি একটা দাদা। পাজল দিয়ে দিল, মনে করেন জিআরই বিগ বুক থেকে হতে পারে। সো ইউ উইল ডেফিনেটলি গেট প্রিপেয়ার্ড ফর দ্য ওর্স্ট কেস, ঠিক আছে? জি দাদা, থ্যাংক দাদা ইউ। আচ্ছা আমার দাদা আজকের একটা ক্লাসের প্রশ্ন মধ্যে ছিল আর কি। 6 নম্বর সেন্টেন্স নিয়ে দাদা আমার একটা কনফিউশন ছিল, একটা বেসিক 6 প্রশ্ন নাম্বার ছিল দাদা। সেন্টেন্স, দাঁড়ান আমি বের করতেছি, একটু দাঁড়ান, 6 নাম্বার সেন্টেন্স বের করতেছি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 6 নাম্বার সেন্টেন্স,
Where is the sentence number 6? Tell me, where is the sentence number হচ্ছে 6? দ্য লয়ার্স হুজ কারণ নমিনেশনস ওয়ার হ্যাঁ, ক্যান্সেলড। বলেন নিজে বের করছি, আচ্ছা দাদা, বলেন। প্রশ্নটা আমার খুব এক্সাক্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। হ্যাঁ, তো এখন যদি প্রশ্ন করা হয় যে 6 নাম্বার সেন্টেন্সটা কি, হুম। এটা কি মানে আমরা সামগ্রিকভাবে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স বলবো নাকি কম্পাউন্ড বলবো? এটা যখনই 1 গামলা দুধের মধ্যে 1 ফোঁটা আপনার ওই যে লেবুর রস পড়বে, সঙ্গে সঙ্গে সেটা ছানা হয়ে গেছে। বলছিলাম না ফার্স্ট ক্লাস এটা আমি। তো যেই মাত্রই ডিপেন্ডেন্ট ক্লজের প্রেজেন্স দেখতে পারবেন, জি সঙ্গে দাদা। সঙ্গে এটা কমপ্লেক্স হয়ে গেছে, কোনো কাহিনী। ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ ভেরি মাচ। তাহলে দাদা আমার একটা প্রশ্ন এখানে ছিল বিদায়। আসলে। আজকে আর প্রশ্ন না ভাই, 11:15 বাজে, ঠিক আছে? ভাই আমি ওই আপনাকে ওপেন ডিসকাশনটা অন করতে বলছিলাম, প্লিজ কাইন্ডলি নেবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, আমি আসলে ওভারঅল বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি। বাংলাদেশ ব্যাংক এডির বর্তমান যে কারেন্ট সিলেবাসটা আসলে ওরা দিল, এখানে প্রথম দিকে হচ্ছে দাদা জিকের কথা যদি বলি, আমাদের জিকে টোটালি আউট। এখন অ্যানালিটিক্যালের বিষয়টা চলে আসছে। এখন অ্যানালিটিক্যালে ধরেন আমরা যারা জেনারেল পার্সপেক্টিভ থেকে প্রিপারেশন নিছিলাম, তো তাদের জন্য আসলে এটা কেমন ডিল হইতে পারে? আর সেকেন্ড যে বিষয়টা দাদা, রিটেনের ক্ষেত্রে আমাদের মানে আগে যে আমরা ফোকাস লিখতে লিখতে দেখা যেত সময় চলে যেত, হ্যাঁ, এখন সেখানে যখন আর্গুমেন্ট আসলো প্লাস ক্রিটিক্যাল থিঙ্কিং রিজনিং এর বিষয়গুলো চলে আসলো, সেক্ষেত্রে টাইমের বিষয়টা দাদা কিভাবে আসলে আমরা অ্যাডজাস্ট করতে পারি? এটাই ভাই, এটা তো অনেক বড় প্রশ্ন ভাই। আমরা যখন প্রশ্ন নিয়ে বসবো, ধরেন আমরা একটা মডেল প্রশ্ন বানাবো যে ধরেন এটাই বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন সলভ করি আমরা, মানে ওই জি নতুন দাদা, মানে আমার কথা ওটাই, ধরেন তখন আজকে যদি এটা জিনিসটা সম্ভব আমরা না হয় তাহলে সুন্দর আপনি করে একটা বলবো আমাদের ভাই। জন্য সেশন নিয়ে ভাই এটা নিয়ে। হ্যাঁ, নিবো, সমস্যা নেই। 1.5-2 ঘন্টা ক্লাস দেওয়ার পর আসলে এই উত্তরগুলো দিতে পারবো না। আমি একটু কথা বলে শেষ করি, রাগ করেন না। এই যে উইলিয়াম শেক্সপিয়র বসে বসে স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলো করতেছেন, শুনেন ভাই, মন দিয়ে পড়েন ভাই, ঠিক আছে? একদম খাঁটি বাংলা একটা কথা কই। আপনি যখন দেখবেন যে আপনার এই বন্ধু বান্ধব ভালো চাকরি পেয়ে গেছে, আপনারা 2 পয়সার দাম দিব না, তখন এই যে মজা করা ক্লাসে বৈশা দেখবেন যে কোন দিয়ে ঢুকে গেছে বুঝতে পারবেন না ভাই। আমরা নারায়ণগঞ্জের মানুষজন তো, আমরা কিন্তু ভয়ঙ্কর কথা বলতে পারি, ভয়ঙ্কর কথা বলতে পারি, চিন্তা করতে পারবো না কি বলতে পারি আমরা, ঠিক আছে? সো পড়েন ভাই, পড়তে আসছেন পড়েন। আপনি যখন একটা জিনিস বলি, আমি যদি আজকে আপনার গালি দিয়ে একটা কথা বলি যে কোনো মানুষকে, আপনি আমরা কি বলবেন? এই হালার পথে বাপ মায় মনে হয় খারাপ, পরিবার খারাপ, হালার পথে খারাপ করে কথা কয়। দ্যাট মিনস কি, আমরা যখন কোথাও যাই, আমাদের প্রেজেন্স শুধু আমরা না, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ফ্যামিলি, আমাদের ইনস্টিটিউশন, আমাদের সমস্ত কিছুকে রিফ্লেক্ট করে। তো এই যে ক্লাসে বসে বসে আপনারা মজা করেন না, এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের এডুকেশনটা তার মানে এইরকম, আপনাকে সিরিয়াস জায়গায় সিরিয়াস হতে শিখায় নাই। 500 লোক ক্লাস করতেছে, আপনি এনে মজা লইতেছেন। এখানে আপনি ভাই টাকা দিয়ে ঢুকছেন, আমার তো কিছু বলার নাই, আপনি বের করতে আমি পারি না। সো একটু ডিসিসিভ হন, ঠিক আছে? এখনো সময় আছে। নাইলে ওই ইনবক্সে খালি কথা বলতে ওদের সময় শেষে যাবো যে ভাই এই কি বলে যে এ, আমি কি করবো, আমি কি করবো। আজকে আমি যদি সাকসেসফুল না থাকতাম, আপনি আমার গল্প শুনতেন না, আমার ধমক খাইতেন না। আমি সাকসেসফুল না হইয়া এই ক্লাসে একটা কথা কইলে আপনি আমার থামাই দিতেন। এটা হলো প্র্যাকটিক্যাল রিয়েলিটি, এটা বুঝেন না কেন আপনারা? এটা কি ফাইজলামি করার জায়গা ভাই? হ্যাঁ, চ্যাট বক্সে বইয়ে আপনার স্ক্রিনশট দেন, এবং একজন একটা বাজে ওয়ার্ড ইউজ করছেন, আমি দেখতেছি ক্লাসে, ঠিক আছে? এইগুলো ফাইজলামি জায়গা না রে ভাই, ঠিক আছে? এগুলো ফাইজলামি করেন না। আজকে সময় দাম দিবেন না, কালকে এই সময়কে দাম দিয়ে কিনতে চাইবেন, কিন্তু কিনতে পারবেন না। একদম প্র্যাকটিক্যাল কথা বলুন, একদম প্র্যাকটিক্যাল কথা। আমার পোলারে যেদিন এনআইসিইউতে আমি ঢুকাইলাম, সেদিন ডাক্তার আমাকে বুঝাইলো যে পার ডেতে 50,000 প্লাস টাকা বিল আসবে। নাও ইউ ক্যান এফোর্ড ইট অর নট। এফোর্ড করতে পারলে ইম্পেরিয়াল ট্রিটমেন্ট হবে, না করতে পারলে হবে না। আমি স্যারকে বললাম যে স্যার, উপরে ভগবান, নিচে আপনি, টাকা যেমনকাই ম্যানেজ করে দেবো, আপনি আমার পোলার ট্রিটমেন্ট করান। ওই যে টাকাটা আসছে, ওটা কেন? আমি সাকসেসফুল দেখে আমি ম্যানেজ করতে পারছি। এই জিনিস বলার পর যদি না বুঝেন না, এরপরে ভাই চয়েস ইজ ইয়োর্স, আমি শুনছি না, আপনাকে বুঝাবো না। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ওয়ার্ড ছিল, বি এ স্মার্ট পারসন বলেছি, বিদায় নিচ্ছি। সো নো মোর কোশ্চেন টুডে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। আমাদের ভুল হলে ক্ষমা করবেন, ধন্যবাদ।